হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 6 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলতেছে? আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 6 নম্বর লেকচার। তো অবশ্যই আজকের ক্লাসটা বোঝার জন্য প্রথম 5টা ক্লাস করা থাকা লাগবে। তো যারা যারা লাইভে করতে আসছো আজকে ক্লাসটা একটু বলো, প্রথম 5টা ক্লাস করা আছে? প্রথম 5টা ক্লাস করা না থাকলে কিন্তু আজকে ক্লাসে বুঝতে অসুবিধা হবে। আমি আবার বলে নিচ্ছি, যদি প্রথম 5টা ক্লাস করা না থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই ওয়েবসাইটে কি সমস্যা? প্রতিদিনই কয়েকজন কমেন্ট করে সাউন্ডে প্রবলেম। আমার দিক থেকে তো ঠিক আছে, এই বাকিদের ঠিক নাই। 2-3 জন কমেন্ট করতে সাউন্ড প্রবলেম, আমার দিক থেকে তো ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম না এরকম কেন হয়। ঠিক আছে, আচ্ছা, কয়েকজন বলতেছে ঠিক আছে, কয়েকজন বলতেছে প্রবলেম। তো যদি কারো অসুবিধা হয় ওয়েবসাইটে লাইভ ক্লাস করতে, তাহলে ফেসবুক থেকে লাইভ ক্লাসগুলো করো। আমার দিক থেকে সব ঠিক আছে, আমার দিক থেকে সেটিংস যা করার সব ওকে আছে। আমি মাত্র আবার চেক দিলাম। তো যদি ওয়েবসাইটের মাঝখানে সাউন্ডে প্রবলেম হয়, সেটা আসলে আমার এখন এট দ্য মোমেন্ট ক্লাসের মধ্যে ফিক্স করা পসিবল না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আজকে আমরা পড়ব ম্যাট্রিক্স ও নির্ণায়কের 6 নম্বর লেকচার। গত ক্লাসে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করা শিখছিলাম। বলো তো, একটা 2x2 ম্যাট্রিক্স দেখো, 2x2, তাহলে বলো তো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? ভাই, গত ক্লাসে তো আমরা 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বাইর করা শিখছি। তো 3x3 যেহেতু শিখে ফেলছি, 2x2 তো কোনো ব্যাপারই না। তার আগে বলো, 2x2 ম্যাট্রিক্সে সহগুণকের চিহ্নগুলা কি হবে বলো? প্রথমটা তো অবশ্যই পজিটিভ, যেটা 1 1, 1 নাম্বার সেটা 1 নাম্বার কলাম, এটা পজিটিভ। তারপর পাশেরটা নেগেটিভ, পাশেরটা নেগেটিভ, তারপর একটা পজিটিভ, প্লাস মাইনাস প্লাস এইভাবে ঘুরবে। আর মেইন কনসেপ্টটা কি? -1 সারি প্লাস কলাম, মনে আছে? মেইন সূত্র যেটা, সেটা তো আমরা গত ক্লাসে শিখছি। -1 আর প্লাস সি, সারি প্লাস কলাম। আর 3x3 ম্যাট্রিক্সে কি ছিল মনে আছে নিশ্চয়ই? দেখো, 3x3 ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের সবগুলা পজিটিভ, গৌণ কর্ণের সবগুলা পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, মনে আছে? মানে প্রথমটা প্লাস দিয়ে শুরু হবে, এইভাবে মনে রাখবা। প্রথমটা প্লাস দিয়ে শুরু, তারপর প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, এইভাবে চলতে থাকবে। মানে পাশাপাশি দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে না। যেহেতু এটা প্লাস, তাহলে পরেরটা মাইনাস, পরেরটা মাইনাস। এটা যেহেতু মাইনাস, তাহলে তার ডান পাশেরটাও প্লাস, নিচেরটাও প্লাস, এভাবে চলবে। আর 2x2 হইলে প্রথমটা প্লাস, প্রথমটা অলওয়েজ প্লাস। কেন? কারণ 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 আর 1 যোগ করলে হয় 2। তো -1 পাওয়ার যদি 2 হয়, মানে জোড় সংখ্যা হয়, সেটা প্লাস হয়ে যাবে। তো এটা প্লাস, তো এটা যেহেতু প্লাস, তার সাথের গুলা মাইনাস হবে, এটাও মাইনাস, এটাও মাইনাস, তো মাইনাসের পাশেরটা প্লাস। আচ্ছা, এইবার তোমাদের মনে আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি ছিল? দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি ছিল? সহগুণক বের করে, সহগুণক বের করে সেটাকে ট্রান্সপোজ করা। মনে আসে নিশ্চয়ই এতটুকু? সহগুণক ম্যাট্রিক্স বাইর করে সেটাকে ট্রান্সপোজ করা। এখন আমাকে বলো, এই যে এ, এটার সহগুণকের চিহ্ন কি? পজিটিভ। এবং সহগুণক কেমন বের করবো? এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, বাকি আছে শুধু ডি। তাহলে এখানে হবে প্লাস ডি। প্লাস তো দেওয়ার দরকার নাই, প্লাস তো দেওয়ার দরকার নাই, সামনে তো এমনিই প্লাস থাকবে। ঠিক আছে, ওকে। এইবার খেয়াল করে দেখো, বলো তো, এই যে বি, এটার সহগুণক কি হবে? বি এর সহগুণক কি হবে বলো? এই অনেকেই বলতেছে সাউন্ড প্রবলেম ওয়েবসাইটে, ঘটনা কি? দাঁড়াও তো দেখি একটু চেক করে কিছু ঠিক করা যায় কিনা। আমার এখানে সবই ঠিক আছে, কি ঠিক করব? সব তো অটোমেটিক ঠিক আছে। এই ফেসবুকে তো সাউন্ড ঠিক আছে, ফেসবুকে সব ঠিক আছে, তাই না ছোট্ট বন্ধুরা? তো ওয়েবসাইটে কি প্রবলেম বুঝলাম না, সমস্যা হলে তো অসুবিধা। হ্যাঁ দেখো ভাইয়া, তাইলে সি, সি এর এই যে সরি বি,
বি এর সহগুণকের চিহ্ন কি বলো? নেগেটিভ, প্লাস মাইনাস, এটা নেগেটিভ। তো বি যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, তাহলে নেগেটিভ। আর এখানে হবে সি। বি যেই সারিতে আছে সারি বাদ কলাম বাদ, বাকি থাকবে শুধু সি। তো এটার সহগুণকের চিহ্ন কি হবে? নেগেটিভ, তাহলে নেগেটিভ সি। এরপরে বলো এই যে সি, সি এর সহগুণক কত হবে বলো? সি এর সহগুণক বলো বলো বলো। সি এর সহগুণকের চিহ্ন কি দেখো? নেগেটিভ। প্রথমটা পজিটিভ, তারপর এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এই সারি বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, বাকি আছে শুধু বি। তো নেগেটিভ বি হবে, নেগেটিভ বি। এরপরে দেখো ডি, ডি এর চিহ্ন কি বলো? ডি এর সহগুণকের চিহ্ন অবশ্যই পজিটিভ, তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, বাকি থাকবে শুধু এ, তাহলে পজিটিভ এ। পজিটিভ এ, পজিটিভ তো আর লেওয়া লাগে না, পজিটিভ তো আর কি লাগে না? লিখা লাগে না, লিখা লাগে না। তাহলে এখন এটাকে কি করে দিব? ট্রান্সপোজ করে দিব। একজন বলছে বুঝি নাই ভাই, এগুলো গত ক্লাসে পড়াই আসছি, আজকে ক্লাসে বুঝতে না পারলে তুমি গত ক্লাস পড়ো নাই। জাস্ট সহগুণক, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করার, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করার কন্ডিশন হচ্ছে এইটা, সহগুণক ম্যাট্রিক্স বাইর করে তাকে ট্রান্সপোজ করতে হয়। তো আমরা প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণকের মান বসাই দিছি। এইবার ট্রান্সপোজ করো, এইবার ট্রান্সপোজ করো। তো প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দেখো প্রথম সারি ডি মাইনাস সি, এটা হয়ে যাবে প্রথম কলাম। দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম মাইনাস বি। বলো যারা গত ক্লাসটা করছো এটা পারছো? এটা তো গত ক্লাসের হাউস ওয়াইফ ছিল, এগুলা এগুলা গত ক্লাসে হাউস ওয়াইফ ছিল, তাই না? ওকে ফাইন। এইবার এটা একটু মুখস্থ রাখবো, কারণ কি জানো, 2/2 2/2 আকৃতির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিংবা ইনভার্স ম্যাট্রিক্স এগুলো আসে এমসিকিউতে। তো একটু মুখস্থ রাখতে হবে। দেখো তো মুখস্থ রাখার সিস্টেমটা কি। এই যে একটা 2/2 ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের অ্যান্সারটা একটু দেখো তো। মুখ্য কর্ণ ছিল এ এবং ডি, এটা হয়ে গেছে ডি এবং এ, মানে কি হয়ে গেছে? ইন্টারচেঞ্জ না? একটু দেখো, এটা মুখস্থ রাখা সম্ভব ভাইয়া, পরীক্ষা এমসিকিউতে আসলে ডিরেক্ট দেখানো যাবে। দেখো মুখ্য কর্ণ বরাবর কি হয়েছে? স্থান পরিবর্তন, এ এর জায়গায় ডি আসছে, ডি এর জায়গায় এ চলে গেছে। আর গৌণ কর্ণ বরাবর কি হয়েছে দেখো? শুধু চিহ্নের পরিবর্তন। একটু দেখো, কে কে বুঝছো বলো। এটা আমরা মুখস্থ রেখে দিব, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো আসে পরীক্ষায় 3/3 গুলো আসবে রিটেনে, আর 2/2 আসবে এমসিকিউতে। মুখস্থ দেখো, মুখস্থ করো কেমনে। 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মুখস্থ রাখবো এইভাবে, মুখ্য কর্ণে ভুক্তিগুলা স্থান পরিবর্তন করবে, এ চলে যাবে ডি এর জায়গায়, ডি চলে আসবে এ এর জায়গায়। আর গৌণ কর্ণে জাস্ট চিহ্নের পরিবর্তন হবে, দেখো শুধু চিহ্নের পরিবর্তন। আগে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, অথবা আগে যদি মাইনাস থাকে পরে প্লাস হয়ে যাবে। যেমন একটা উদাহরণ লিখি, ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 -3 4। এই যে এ যদি এইটা হয় তাহলে 2/2 ম্যাট্রিক্স এটা। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে দেখো? মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন। দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন হবে, 1 এর জায়গায় 4 আসবে, 4 এর জায়গায় 1 যাবে। এবং গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন হবে, -3 হয়ে যাবে +3, +2 হয়ে যাবে -2। বলো কে কে বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। একাডেমিক বলো, এইচএসসি বলো, কলেজ বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে এই এমসিকিউটা পরীক্ষায় আসে। মাঝে মধ্যে অ্যাডজয়েন্ট দিয়ে আসে, মাঝে মধ্যে কি দিয়ে আসে? ইনভার্স দিয়ে আসে। বুঝছো? মুখস্থ থাকবে, বলো মুখস্থ থাকবে। এইভাবে মুখস্থ করবা যে ভাইয়া 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট মুখ্য কর্ণ বরাবর, দেখো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এই যে দেখো আমি আবার এখানে লিখে দিছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তোমাদের কি মনে আছে গত ক্লাসে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করতে পারলে সেখান থেকে ইনভার্স ম্যাট্রিক্স বাইর করাটা পানি ভাত? মনে আছে? জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিলেই হয়। একটু বলো, আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করতে পারি তাহলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাইর করা দুধ ভাত, জাস্ট নির্ণায়কের মান দিয়ে ভাগ। মনে আছে? আচ্ছা আমাকে বলো তো, এখানে এই যে নির্ণায়কটার মান কত হবে বলো? নির্ণায়ক হবে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, মনে আছে? মুখ্য কর্ণ বরাবর গুণ করলে এডি, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে বিসি।
তাহলে কি হবে, ডিরেক্ট এটা লিখে দেই, উপরে এজয়েন্টে ডি মাইনাস বি মাইনাস সি এ, আর নিচে হবে এ ডি মাইনাস বি সি। কথা বুঝছো? মানে তোমার এটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই, এটা তো এমনিই মনে থাকবে। এটা তো আমরা গত ক্লাসেই পড়ে ফেলছি না, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়ক দিয়ে ভাগ করলে ওই ম্যাট্রিক্সে ইনভার্স পাওয়া যায়। আচ্ছা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে বলছিলাম যে নির্ণায়ক বা অ্যাডজয়েন্ট এগুলা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়? কার কার মনে আছে বলো? আমরা যতগুলা উদাহরণ পড়তেছিলাম সব কিন্তু বর্গ ম্যাট্রিক্সের, এটা মনে আছে? যে নির্ণায়ক কিংবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এগুলা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। তোমাকে যদি একটা আয়তাকার ম্যাট্রিক্স দিয়ে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো কিংবা ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তুমি কি বলবা? ধরো একটা আয়তাকার ম্যাট্রিক্স দিছে, মানে সারি কলাম সমান না, দিয়ে বলছে ইনভার্স ম্যাট্রিক্স বের করো অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, তুমি বলবা আয়তাকার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিংবা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। বুঝতে পেরেছো? ওকে, গুড গুড গুড। এইবার দেখো খুবই চমৎকার একটা প্রশ্ন, বলো তো এটার অ্যান্সার কি হবে? বলো। এ একটা 2x2 ম্যাট্রিক্স, দেখো বর্গ ম্যাট্রিক্স, তোমাকে বলছে এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে। কিছু না লিখে উত্তর বলো তো দেখি কয়জন পারো? কিছু না লিখে উত্তর, এগুলা কিছু না লিখে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। তাহলে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর স্থান পরিবর্তন, আমি ডিরেক্ট লিখে দাঁড়াও, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, তাহলে 5 যাবে 2 এর জায়গায়, 2 আসবে 5 এর জায়গায়। আর গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন, -3 -4, বলো কোনটা মিলছে? 5 - 4 -3 2, সঠিক উত্তর বি। বুঝতে পেরেছো সবাই? গুড। আচ্ছা বলো তো এখানে যদি ইনভার্স ম্যাট্রিক্স চাইতো উত্তরটা কি হইতো বলো? ধরো এখানে চাইছে ইনভার্স ম্যাট্রিক্স, আমরা তো বাইর করছি অ্যাডজয়েন্ট, ধরো একটা মেতেই দুইটা দেখাই ফেলি, আমরা তো এখানে বাইর করছি অ্যাডজয়েন্ট। ধরো তোমার কাছে চাইলো ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে তুমি কি করবা? নির্ণায়কের মানটা বাইর করবা। নির্ণায়কের মান 5 দুগুণে 10 -3 4 12, তাহলে 10 থেকে 12 বিয়োগ করলে -2। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স হবে -2 দিয়ে ভাগ করে দাও, একবারই করে দিই, দেখো -2 দিয়ে ভাগ করে দাও, সবগুলো ভুক্তিকে ভাগ করতে হবে। তাহলে -5/2, -4 কে -2 দিয়ে ভাগ করলে -2, -3 কে -2 দিয়ে ভাগ করলে +3/2, 2 কে -2 দিয়ে ভাগ করলে -1। শেষ। কে কে বুঝছো বলো? এই ইনভার্স ম্যাট্রিক্স 2/2 ইনভার্স ম্যাট্রিক্স এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বলো বলো বলো, কে কে বুঝছো বলো? কয়জন বুঝছো কথা বলো, কয়জন বুঝছো? আন্ডারস্টুড? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে 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 ফাইন ছোট্ট বন্ধুরা, গুড। এইবার একটা পোল দেই। আচ্ছা এটা পোল দিব কি? এটা ডিরেক্ট দেখাইলাম। এই বলো এটা ডিরেক্ট উত্তর বলো, এগুলো পোল কি দিব? শুধু শুধু 30 সেকেন্ড নষ্ট হয়ে গেলো, তো সবাই পারবা। বলো এইবার বলো অনুবন্ধী কি হবে বলো, আমার সাথে সাথে করো। এটাই লাস্ট, এরপর বাকিগুলো সব হাউস ওয়াইফ দিয়ে দিব। তোমার কাছে চাইছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তোমার কাছে চাইছে অ্যাডজয়েন্ট। তাহলে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর স্থান পরিবর্তন, -d আসবে এ এর জায়গায়, এ যাবে -d এর জায়গায়। দেখো এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, মুখ্য কর্ণ বরাবর শুধুমাত্র স্থান পরিবর্তন হবে। -d যাবে এ এর জায়গায়, এ আসবে -d এর জায়গায়, শুধু স্থান পরিবর্তন, চিহ্ন যা আছে সেগুলো সহ চলে যাবে। আর গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন, সি হয়ে যাবে -c, বি হয়ে যাবে -b। তাহলে কোনটা মিললো? -d -b -ca, অপশন সি। গুড। তাহলে এগুলা সবাই পারবা। বলো এগুলা কি আর করে দেওয়া লাগবে? এই যে ইনভার্স চাইছে, পারবা না? এই ইনভার্স। আচ্ছা একটা পোল দিব, দাঁড়াও একটা পোল দিব। হ্যাঁ রেডি সবাই? রেডি? পরেরটা পোল দিব, সবাই রেডি? 30 সেকেন্ডের পোল। রেডি রেডি স্টেডি গো। যারা যারা পারবা না এদের নাক কাইটা দিব। এই সবাই রেডি কিনা বলো? হ্যাঁ সবাই রেডি? 30 সেকেন্ডের পোল দিচ্ছি, যারা যারা পারবে না এদের নাক কাইটে দেবো। রেডি? এই যে 30 সেকেন্ডের পোল। ফেসবুকে যারা আসো তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার দিবা। ফেসবুকবাসী আপনারা কমেন্টে অ্যান্সার দিবেন, আর ওয়েববাসী আপনারা পোলে ভোট দিবেন। যারা যারা এই এমসিকিউ ভুল করবে
সবগুলার নাক কেটে দিব আজকে, সত্যি সত্যি কিন্তু নাক কেটে দিব। এই জিনিস যে ভুল করবে তার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা হবে না। হ্যাঁ দেখি, আর 5 সেকেন্ড বাকি। দেখো ওয়েবসাইটে ক্লাস করতেছে 155 জন, তার মধ্যে উত্তর দিছে 89 জন, তার মধ্যে সঠিক উত্তর দিছে মাত্র 48 জন। ভাই খুবই আপসেটিং। যারা পারো নাই নিজের গালে নিজে থাপ্পড় দাও, যারা পারো নি নিজের গালে নিজে থাপ্পড় দাও, 2টা দাও। সঠিক উত্তর সি। দেখো কেমনে হয়েছে। কি করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে, মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন। তারপর ভাগ করব কি দিয়ে, ভাগ করব নির্ণায়কের মান দিয়ে, যেহেতু বিপরীত ম্যাট্রিক্স চাইছে। 5 দুগুণে 10, -3 4 12, 10 থেকে 12 গেলে -2, তাহলে -2 দিয়ে ভাগ করে দাও, -2 দিয়ে ভাগ, তাহলে -5/2, -a +3/2, -4 কে -2 দিয়ে ভাগ করলে +2, 2 কে -2 দিয়ে ভাগ করলে -1। এই এটা 30 সেকেন্ডে যারা পারছো না নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো তাড়াতাড়ি। এইটা পারার জন্য 10 সেকেন্ড মোর দেন এনাফ ছিল। যারা পারো নাই এই লজ্জা কই রাখবা বলো, আজকে রাতে ভাত খাইও না। ওকে ফাইন, এগুলো হাউস ওয়াইফ, এগুলো কিন্তু প্রচুর আসে ভাই। এই 2/2 ইনভার্স ম্যাট্রিক্স কলেজের পরীক্ষায় আসবে, বোর্ড পরীক্ষায় আসবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, সব জায়গাতে এগুলো আসে, সব জায়গাতে আসে। যেমন এইটা হাউস ওয়াইফ পারবা না, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। এটা আচ্ছা আগে বলো এটা নির্ণায়ক মান, আচ্ছা এটা করে দিই, দেখো করো, এটাও করো। তোমরা আগেরটাই পারো না, এটা কেমনে পারবা, তোমরা তো সব কি বুঝলাম না। করো, এটা করো। বিপরীত ম্যাট্রিক্স চাইছে কি, দেখো বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা প্রশ্নে ফার্স্ট ব্র্যাকেট দিছে, আমরাও ফার্স্ট ব্র্যাকেট দিই। মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, তো মুখ্য কর্ণ বরাবর তো দুইটাই কজ, তাহলে কজের আর স্থান পরিবর্তন করে তো লাভ নাই, দুইটা সেম। গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন, -sin θ হয়ে যাবে +sin θ, +sin θ হয়ে যাবে -sin θ। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। নিচে হবে নির্ণায়কের মান দিয়ে ভাগ, মুখ্য কর্ণ বরাবর গুণ cos স্কয়ার θ, মাইনাসে মাইনাসে প্লাস গৌণ কর্ণ বরাবর গুণ, বলো cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান কত বলো। এই যে নির্ণায়কের মান দিয়ে ভাগ, নির্ণায়কের মান cos স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার, cos স্কয়ার sin স্কয়ার এর মান হচ্ছে 1, এটা আমরা সেই ছোটবেলা থেকে জানি। তাহলে উত্তরে যে এটাই, 1 দিয়ে তো ভাগ করে লাভ নাই, তাহলে cos মাইনাস sin, sin cos, cos মাইনাস sin, sin cos, অপশন সি। সবাই বুঝি আছো ছোট্ট বন্ধুরা, না বুঝলেও আর কিছু করার নাই। এবার একটা শর্টকাট দেখো, 3/3 একটা ম্যাট্রিক্স, দেখো তো এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন একটু বলো, এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন বলো বলো বলো। এটা একটা 3/3 ম্যাট্রিক্স, দেখো এটা কি, মুখ্য কর্ণের উপরের গুলাও 0, নিচের গুলাও 0, তাহলে এটা কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। ভাইয়া যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, তাইলে সেই কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স 3/3 হইলে শর্টকাট আছে, জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে উল্টাই দিবা, আর কিচ্ছু না। দেখো মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে উল্টাই দিবা, মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে উল্টাই দিবা, আর কিচ্ছু করা লাগবে না। কথা বুঝছো? দেখো যদি একটা কর্ণ ম্যাট্রিক্স আসে, মানে মুখ্য কর্ণের উপরের গুলাও 0, নিচের গুলাও 0, তোমাকে বললো ইনভার্স বের করো 3/3, এমসিকিউতে এটা আসতে পারে, তখন জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলা উল্টাই দিবা। দেখো আচ্ছা একটা জিনিস বলো তো, ধরো একটা ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স, মানে সবগুলো ভুক্তি শূন্য, বলো যদি একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হয় তখন তার ইনভার্স ম্যাট্রিক্স কত হবে বলো তো দেখি। সবাই বলতেছে শূন্য ম্যাট্রিক্স হবে। এই শূন্য ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? ব্যাককলের দল, পসিবল না। ভেরি গুড, খায়রুল ইসলাম সঠিক উত্তর দিছে। শূন্য ম্যাট্রিক্সের তো ইনভার্স ম্যাট্রিক্স পসিবল না। কেন? কারণ ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র কি, নিচে নির্ণায়কের মান দিয়ে ভাগ না। দেখো ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে
নির্ণায়কের মান দিয়ে ভাগ। তো একটা কর্ণ ম্যাট্রিক্স তো সবগুলো শূন্য হইতে পারে। ধরো যদি এরকম হয়ে যায় যে একটা ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি শূন্য, তো সবগুলা ভুক্তি শূন্য হয়ে গেলে তো নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। তো নির্ণায়কের মান শূন্য হয়ে গেলে তো ভাই শূন্য দিয়ে তো ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত হয়ে যাবে, অসম্ভব। তার মানে শূন্য ম্যাট্রিক্স, এটা এমসিকিউ। যদি বলে শূন্য ম্যাট্রিক্সের ইনভার্স বাইর করা যায়, তুমি কি বলবা? যায় না। যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, সেই সকল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। ওকে ওকে ফাইন। এইবার আমাকে একটা জিনিস বলো তো, এই যে এটা তো একটা কর্ণ ম্যাট্রিক্স, মুখ্য কর্ণের উপর রেগুলার জিরো, নিচে রেগুলার জিরো, বলো তো এইটার নির্ণায়কের মান কত? নির্ণায়কের মান আমরা কেমনে বের করি? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করি। যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম। তো ধরো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, তো প্রথম সারিতে শুধুমাত্র এ ছাড়া বাকি দুইটাই জিরো, তো জিরো নিয়ে তো বিস্তার করার দরকার নাই, শুধু এ নিয়ে বিস্তার করলেই হবে। তো এ এর চিহ্ন কি? এ এর চিহ্ন পজিটিভ, তাহলে এ নিলাম, এই সারি বাদ এই কলাম বাদ, তাইলে এই যে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, বিসি মাইনাস জিরো, বিসি মাইনাস জিরো, তাহলে কত? এ বিসি। তো এটাও একটা শর্টকাট, যদিও এটা শর্টকাট না, এটা তো বেসিক বেসিক জিনিস যে ভাইয়া যদি একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হয়, যে মুখ্য কর্ণের উপরের গুলাও জিরো নিচের গুলাও জিরো, তাইলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। দেখো এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল কেমনে আসছে, যে ভাই ধরো আমি শুধু প্রথম সারি কিংবা প্রথম কলাম যে কোনো একটা নিয়ে বিস্তার করব, তাহলে শুধু এ নিয়ে বিস্তার করলেই হবে, বাকিগুলো তো জিরো। তো এ নিয়ে বিস্তার করলে এই সারিও বাদ এই কলামও বাদ, বিসি মাইনাস জিরো মানে বিসি, তাহলে এ বিসি। বুঝতে পেরেছ? তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। যেমন এটার অ্যান্সারটা আগে বলো দ্রুত। দেখো এটা একটা কেমন ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। দেখো মুখ্য কর্ণের উপরের গুলাও জিরো নিচের গুলাও জিরো, তাইলে এটার ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে উল্টায় দিব, মুখ্য কর্ণের ভুক্তিগুলো উল্টে যাবে। দেখো অপশন ডি, মুখ্য কর্ণের ভুক্তিগুলা উল্টে যাবে, অপশন ডি। বুঝতে পেরেছো? ওকে, এখানে আরো দুইটা এমসিকিউ আছে, একটু দেখাই নিয়ে আসি। কই গেল এগুলা? এগুলো কি দূরে চলে গেছে? এটা তো আগে থাকার কথা। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। কই গেল? কই গেলি রে? কই গেলি? কই গেলি রে? এখানেই তো থাকার কথা। ও আচ্ছা, এগুলো মনে হয় পরে ক্লাসের স্লাইডে, মানে নির্ণায়কের মানটা আর কি, যে এরকম একটা এমসিকিউ মাঝে মধ্যে এগুলো ভর্তি পরীক্ষায় আসে, খুবই সহজ। ধরো একটা ম্যাট্রিক্স 2 0 0 0 -1 0 0 0 9, তোমাকে বলবে এটা নির্ণায়কের মান কত। যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তো নির্ণায়কের মান একবারে মনে মনে 2 সেকেন্ডে করে ফেলা যায় না? বলো, মনে মনে লিখে ফেলবা মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল 9 × 18 আর মাইনাস 18। ঠিক আছে, টু ইজি টু সলভ। এগুলাই পরীক্ষায় আসে মাঝে মধ্যে, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিংবা বোর্ড এমসিকিউতে। বোর্ড এমসিকিউতে একদম সহজ জিনিসই আসে, কঠিন জিনিস আসে না। এখন দেখো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লিখো। এই বৈশিষ্ট্যগুলো লিখে আগে ডান কমেন্ট করো। বিপরীত ম্যাট্রিক্সের এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মারো, এগুলো আসবেই পরীক্ষায় 5 স্টার, এগুলো দিয়ে প্রশ্ন আসবেই। লিখো, রিটেন বলো এমসিকিউ বলো, রিটেন আসবে এটা দিয়ে, এই যে 5 নাম্বার ধর্মটা দিয়ে সৃজনশীল আসবে বা রিটেন আসবে, আর বাকিগুলা দিয়ে এমসিকিউ। মানে এটা এগুলো তো আসলে রিটেনেও তো আসতে পারে, এগুলো আসতে পারে। রিটেনে আসার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মানে সবগুলো আসতে পারে, কোনটা বাদ দেই? এই সবই ইম্পর্টেন্ট, মানে বাকি চারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে আসে, বাট যে কোনো বছর তো রিটেনেও চলে আসতে পারে। লেখা হইছে? দেখো প্রথম বৈশিষ্ট্যটা কি, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। এই আই এর পরিচয় কি বলো? ধরো এ ম্যাট্রিক্সের সাথে এ ইনভার্স অথবা এ ইনভার্সের সাথে এ, কোন ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অবশ্যই অভেদক ম্যাট্রিক্স আসবে। আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বাংলায় বলে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সকে তুমি যদি 2 বার ইনভার্স করো, বলো 2 বার ইনভার্স করলে কি আগেরটা ফেরত আসবে না? ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তুমি তাকে ইনভার্স করলা, এরপরে আরেকবার ইনভার্স করলা। ভাই তুমি যদি 2 বার ইনভার্স করো, করে দেখো
একটা ম্যাট্রিক্সকে ধরো এটা 2/2 ম্যাট্রিক্স নিলা, 2বার ইনভার্স করলে আবার আগেরটাই ফেরত আসবে। তারপর এইটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এ ইন্টু বি হোল ইনভার্স, এটা হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, আগে হবে বি ইনভার্স তারপরে এ ইনভার্স, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে সবাই ভুল করে। দেখো এ বি, ধরো দুইটা ম্যাট্রিক্স, একটা এ একটা বি, এদের গুণফলের ইনভার্স ইকুয়াল টু আগে বি ইনভার্স তারপরে এ ইনভার্স, ভুল করা যাবে না। এখন দেখো কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ইনভার্স করা যে কথা, আগে ইনভার্স করে পরে ট্রান্সপোজ করা একই কথা। এই বৈশিষ্ট্যটা একটু দেখো, এমসিকিউতে আসে মাঝে মধ্যে, আগে ট্রান্সপোজ পরে ইনভার্স, অথবা আগে ইনভার্স পরে ট্রান্সপোজ, কথা একই, মনে থাকবে? তো এই চারটা মুখস্থ একদম, এগুলো তো একদম বোঝা যায়। একজন বলছে এটা কেন এরকম হয় 3 নাম্বারটা, ভাই এটা এরকমই, এটা ধর্ম। তুমি যদি দুইটা ম্যাট্রিক্স তুমি ইচ্ছা মতো নেও, 2/2 সহজ নেও, নিয়ে এ বি বাইর করো, তারপর ওটা ইনভার্স করো, দেখবা যে ওইটার সাথে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এটাই মিলবে, এটাই সমান হবে, এ ইনভার্স ইন্টু বি ইনভার্স সমান হবে না। এটা ধর্মই এরকম, তুমি মিলাই দেখো, যে কোনো ম্যাট্রিক্স নিয়ে দেখো যে এ বি হোল ইনভার্স সমান হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স নিতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স মানেই বর্গ ম্যাট্রিক্সের, আয়তাকার ম্যাট্রিক্সের ইনভার্স হয় না। এবার এই ধর্মটা লিখে রাখো। দেখো এ বি সমান সি হলে তোমাদেরকে আমি বলছিলাম মনে আছে যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না, কার কার মনে আছে? ওই যে এ বি সমান বি এর লেখা যায় না সব সময়, ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না, কার কার মনে আছে যে ভাই ম্যাট্রিক্সে কিন্তু এ বি সমান বি এটা লেখা যাবে না, এ বি সমান বি এটা লেখা যাবে না। হ্যাঁ মাঝে মধ্যে সমান হয়ে যেতে পারে, মাঝে মধ্যে কোইন্সিডেন্টলি সমান হইতে পারে, কিন্তু এটা সূত্র হিসেবে ইউজ করা যাবে না। এটা হচ্ছে বিনিময় সূত্র, এ বি সমান বি, তার মানে ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না। এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট বুঝতে হবে, দেখো ওয়েট, ধরো তোমাকে বলা আছে এ বি সমান সি, তার মানে এ আর বি এই দুটা ম্যাট্রিক্স গুণ করলে সি ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তো এখান থেকে তোমাকে যদি বলা হয় যে এ ম্যাট্রিক্সটা বাইর করো, ধরো তোমাকে বলা হলো এ ম্যাট্রিক্সটা বাইর করো, দেখো তোমাকে দেওয়া আছে এইটা, ধরো দেওয়া আছে এ বি, বাইর করতে হবে এ, তাহলে কেমনে বাইর করবা? দেখো ওয়েট আমি দেখাচ্ছি এটা কেমনে আসছে। ধরো আছে এ বি সমান সি, আমার লাগবে কি এ, আচ্ছা বলো এ বাইর করতে হলে এখানে সরাইতে হবে কাকে বলো? আমি যদি এখান থেকে বের করতে চাই এ, তাহলে বি কে সরাইতে হবে, তাই না? আমি যদি এ বি থেকে, ধরো এ বি থেকে আমি বের করতে চাই এ, তাহলে বি কে সরাইতে হবে, তো যাকে সরাইতে হবে তার সাথে ইনভার্স গুণ করে দেবে। দেখো ওয়েট, এ বি ইন্টু কাকে সরাইতে হবে? বি কে সরাইতে হবে, তাহলে বি এর পাশে বি ইনভার্স দিয়ে গুণ করে দিবা। দেখো আমি বের করব এ ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্স কে সরাইতে হবে, যাকে সরাইতে হবে তার পাশে, দেখো এ বি কিন্তু একটা ম্যাট্রিক্স পুরাটা মিলে, ধরো দুইটা মিলে গুণ আকারে আছে একটা ম্যাট্রিক্স, তো এই বি এর ডান পাশে বি কে সরাইতে হবে, বি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ। এখন দেখো বাম পাশে কি করছি, এ বি ম্যাট্রিক্সকে বি ইনভার্স দিয়ে গুণ করছি, এবং বি ইনভার্সটা বসে এ বি এর ডান পাশে, তো ডান পক্ষেও একই কাজ করতে হবে, ডান পক্ষে সি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ করতে হবে। এটা খেয়াল রাখতে হবে, বি ইনভার্স দিয়ে আগে গুণ করা যাবে না, ভালো মতো শোনো, বি কে এলিমিনেট করার জন্য এই যে বি এর তুমি কিন্তু মাঝখানে গুণ করতে পারবে না, এ বি পুরোটা একটা জিনিস, তুমি এই এ বি এর মাঝখানে চাইলেও গুণ করতে পারবে না, এ বি এর ডান পাশে, বি এর ডান পাশে গুণ করছে বি ইনভার্স, তো একই কাজ ডান পক্ষেও করবা, সি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ করবা, বাম পাশে করলে হবে না। এবার আমাকে বলো বি আর বি ইনভার্স গুণ করলে কত হবে বলো? যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অবেদক ম্যাট্রিক্স হয়, মনে আছে? এটা হয়ে যাবে এ ইন্টু আই সমান সি ইন্টু বি ইনভার্স। এখন আমাকে তোমরা বলো, গত ক্লাসগুলোতে পড়াইছি অবেদক ম্যাট্রিক্স দিয়ে যদি আমি এ ম্যাট্রিক্সকে গুণ করি কি আসবে বলো? বলো বলো বলো, অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি কোন ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, তাহলে এ এর সাথে আই গুণ করা যে কথা, গুণ না করা একই কথা। এই বুঝছো কেমনে আসছে এটা? এখন এটা তোমার প্রমাণ করা লাগবে না পরীক্ষায়, তুমি জাস্ট সূত্রটা মনে রাখো। কেমনে মনে রাখবা দেখো, এ বি থেকে এ বের করার জন্য বি কে এলিমিনেট করতে হবে, বি কে সরাইতে হবে, তো এখানে এ বি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ, তাহলে ডান পক্ষেও সি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ, শেষ। কে কে বুঝছো এই বলো? এ বি থেকে এ বের করার জন্য এই যে বি এর ডান পাশে বাম পক্ষে বি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ হবে, তাহলে ডান পক্ষেও সি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ। এই মনে থাকবে? মনে থাকবে? এবার এটা বলো তো কেমনে মনে রাখবা দেখো,
ওয়েট দেখি এটা কেমনে কয়জন পারে। যখন তোমাকে বললো বি ইনভার্স বের করো, দেখো ওয়েট, ধরো তোমাকে বললো এখান থেকে বি বাইর করো, বি বাইর করতে বললো, ওয়েট, তো বি বাইর করার জন্য একে সরাইতে হবে, তো একে সরানোর জন্য এ ইনভার্স এর বাম পাশে গুণ করতে হবে না, বলো। দেখো আমি আবার দেখাচ্ছি, ওয়েট, ধরো দেওয়া আছে এ বি সমান সি, এইবার ধরো তোমাকে এ বাইর করতে বললো না, তোমাকে বললো বি বাইর করতে, তাহলে একে সরাইতে হবে, একে সরানোর জন্য এ এর বাম পাশে, দেখো এ আছে বামে, তাহলে এ এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে, দেখো এই যে এ এর বাম পাশে ইনভার্স দিয়ে গুণ, তার ডান পক্ষেও সি এর বাম পাশে, সি এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ। এইবার দেখো এ ইনভার্স ইনটু এ, এই দুটো গুণ করলে হয়ে যাবে অবেদক ম্যাট্রিক্স আই ইনটু বি সমান এ ইনভার্স ইনটু সি। এইবার দেখো আই দিয়ে বি কে গুণ করলে বি ম্যাট্রিক্সই পাওয়া যাবে। কে কে বুঝছো বলো? এইবার তুমি ডিরেক্ট এটা মনে রাখো, মনে থাকবে বলো, যে এ বি সমান যদি সি হয়, তাহলে এখান থেকে এ বের করার জন্য বি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ করতে হবে, তার মানে ডান পক্ষেও ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ হবে। আর এ বি থেকে বি বের করার জন্য এ কে সরাইতে হবে, তো এ এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে, তাহলে ডান পক্ষেও সি এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। শেষ। বুঝিয়ে আছো বলো? ওকে ফাইন, মনে থাকবে? ঠিক আছে, গুড গুড গুড। এখন শুরুতে কয়েকটা সহজ সহজ এমসিকিউ দেখি, বলো। খুবই সহজ সহজ এমসিকিউ, দেখো উত্তর বলো। দেখো এটা সাস্টের ভর্তি পরীক্ষা আসছিল 24-25-এ। এই কার কার বাড়ি সিলেট, বলো। সিলেটে বাড়ি এমন কয়জন আছো? তোমরা তো সাস্ট দেখছো না, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তো সিলেটে যারা আছো তোমরা তো সাস্টে ঘুরতে গেছো। দেখো একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, 3x3 মানে বর্গ ম্যাট্রিক্স, এর জন্য ট্রেস অফ এ ইন্টু এ ইনভার্স। এখন আমাকে বলো এ আর এ ইনভার্স গুণ করলে কি ম্যাট্রিক্স হয়, বলো। এই বলো, এই ম্যাথ কিন্তু কিছু লেখা লাগবে না, এ এবং এ ইনভার্স গুণ করলে কি হয়? অবেদক ম্যাট্রিক্স 3x3, 3x3 মাত্রার অবেদক ম্যাট্রিক্স, তাই না? যেহেতু এটা 3x3, তাহলে 1 0 0 0 1 0, মনে মনে এগুলো লেখা লাগবে না। এখন আমাকে বলো তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, বলো। এ ইন্টু এ ইনভার্স, কোন ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে পাওয়া যায় অবেদক ম্যাট্রিক্স। তো অবেদক ম্যাট্রিক্সের ট্রেস তো 3, ট্রেস মানে 3টা, এই যে মুখ্য কোণের ভুক্তিগুলার যোগফল। শেষ। এই এমসিকিউটা 5 সেকেন্ডে পারা উচিত কিনা বলো, যারা এই ধর্মটা জানে যে এ ইন্টু এ ইনভার্স গুণ করলে হয় অবেদক ম্যাট্রিক্স। এই ধর্মটা যারা জানে তারা এই ম্যাথটা পারবে 5 সেকেন্ডে, আর এই ধর্ম না জানলে কিন্তু অনেক বেশি সময় লাগবে। ওকে ফাইন, এইবার এই ম্যাথটা দেখো, তোমাকে বলছে এ একটা 2x2 ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, দেখো ডিইটি মানে নির্ণায়ক। শোনো, নির্ণায়ক ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট। দেখো ওয়েট, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটার নির্ণায়ককে এই যে এইভাবে প্রকাশ করা হয়, অথবা ডিটারমিনেন্ট অফ, এই যে ডিইটি এইভাবে লেখা হয়, ডিটারমিনেন্ট। নির্ণায়ক ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট, এটাকে ছোট হাতে ডিইটি এভাবে লিখে। ওকে, এখন আমাকে বলো এ ইন্টু এ ইনভার্স মানে কি? অবেদক ম্যাট্রিক্স। আমাকে বলো 2x2 কত মাত্রার অবেদক ম্যাট্রিক্স হবে? 2x2, কারণ প্রশ্নের এ ম্যাট্রিক্সটা 2x2। এখন বলো 2x2 অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? ভাই সকল অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1। 2x2 হোক, 3x3 হোক, 4x4, এটার নামই হচ্ছে একক বা অবেদক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স নাম হচ্ছে, এটা নির্ণায়কের মান 1, এই জন্যে। তাহলে এটা নির্ণায়কের মান কত? 1। এটা কি বলো 5 সেকেন্ডে পারা উচিত না? কে কে এটা 5 সেকেন্ডে পারবা ছোট্ট বন্ধুরা, বলো 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 বলো, পারা উচিত কিনা? 5 সেকেন্ডে পারবা কিনা? আর এই বাকি এগুলা দিয়েও কিন্তু প্রচুর এমসিকিউ আসে, এই যে এটা দিয়ে এমসিকিউ আসে, এইটাও আসে, এইটাও আসে, বাট বাকিগুলো অনেক ইজি। ওকে, এখন আমরা এই যে এই ধর্মটা দিয়ে ম্যাথ করব। 5 নাম্বারটা আরেকটু দেখো, 5 নাম্বার ধর্মটার দিকে, বৈশিষ্ট্যটার দিকে আরেকবার তাকায় থাকো। মনে থাকবে আমি তোমাকে এই যে কেমনে আসে প্রমাণ সহ দেখাইলাম। পরীক্ষায় যখন রিটার্নে আসবে, এগুলো ভর্তি পরীক্ষায় আসে বেশি, ভর্তি পরীক্ষায় আসলে তোমার প্রমাণ সহ দেখাইতে হবে না, বাট তুমি জাস্ট এখান থেকে এটা লিখতে পারবা। এখন আমাকে তোমরা বলো, তোমাদেরকে যে বলছিলাম ক্যালকুলেটর হেক্সের ক্লাসটা করতে, সবাই করে আসছিলা? ওয়েবসাইটে কিন্তু ক্যালকুলেটর হেক্সের ক্লাসটা আপলোড করে দেওয়া হয়েছে, তোমাদের রাকিব ভাইয়ের নেওয়া। ওখানে ইএক্স ক্যালকুলেটর, ইএস প্লাস ক্যালকুলেটর, সিডাব্লিউ ক্যালকুলেটর, 3টা ক্যালকুলেটর দিয়েই ক্যালকুলেটর হেক্স দেখানো আছে। তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো সেটা দিয়ে দেখে নিবা। আমি ক্লাসের মধ্যে ক্যালকুলেটর হেক্স দেখাবো না, কারণ
এতগুলা ক্যালকুলেটর কভার করতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। কেউ ইউজ করো ইএস প্লাস, কেউ সিডাব্লিউ, কেউ ইএক্স। তো তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর হেক্সের প্লেলিস্ট থেকে জাস্ট ওই পার্টটুকু দেখে নিবা, ঠিক আছে? ওকে ফাইন। এইবার আমাকে বলো, 3 নাম্বার লেকচারে এই ম্যাথটা করছিলাম, কার কার মনে আছে? এটার উত্তর ছিল 1 2 2 3 খুব সম্ভবত। একটু বলো, এই ম্যাথটা 3 নাম্বার ক্লাসে করছিলাম, উত্তর আসছিল মনে হয় 1 2 2 3। একটু বলো মনে আছে কার কার? এটা উত্তর ছিল না? এই ম্যাথটা কিন্তু আমরা 3 নাম্বার ক্লাসে করেছি, এই করি নাই? বলো 3 নাম্বার ক্লাসে করছি না 4 নাম্বার ক্লাসে করছি? আচ্ছা হোয়াট এভার, এটা 3 নাম্বার অথবা 4 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাসে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা সবাই বলতেছে 4 নাম্বার, আচ্ছা 3 অথবা 4 নাম্বার ক্লাসে করছি। এখন কেমনে করছিলাম মনে আছে? ওই এ বি সি ডি ধরে, এ বি সি ডি ধরে করছিলাম। আচ্ছা এবার আমাকে তোমরা বলো তো, মাত্র যে ধর্মটা দেখলাম, এই যে ধর্মটা 5 নাম্বার ধর্মটা, দেখো এ বি দেওয়া আছে, এ ম্যাট্রিক্সও দেওয়া আছে, বুয়েটে আসছিল 16-17 সালে। এটা বলো এ বি থেকে বি বাইর করা কি পানিবাত না? এই ডিরেক্ট সূত্র শিখে আসছি না, দেখো ওয়েট, একটু ঠান্ডা মধ্যে দেখো, এ বি থেকে বি ম্যাট্রিক্স বাইর করব। দেখো এ বি থেকে বি ম্যাট্রিক্স বাইর করা কি পানিবাত না? পানিভাত। ওয়েট, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। আর ইনভার্স ম্যাট্রিক্স শুধুমাত্র কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য বলো? আয়তাকার নাকি বর্গ? আয়তাকার নাকি বর্গ? বর্গ ম্যাট্রিক্স। বলো এখানে দুইটা ম্যাট্রিক্সে বর্গ আছে কিনা? দেখো এ বি ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স, তাহলে এখানে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রগুলো ইউজ করা যাবে। এবার দেখো ওয়েট, এ বি থেকে বি, একটু ওয়েট শোনো, আমি বাইর করবো বি ম্যাট্রিক্স, তুমি ডিরেক্ট লিখবা, ভর্তি পরীক্ষায় ডিরেক্ট লিখবা, এগুলো একাডেমিকে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। দেখো ওয়েট, আমি বাইর করবো বি, দেখো এখানে আছে এ বি, তাহলে এ বি এর কোন পাশে বি? দেখো বি বাইর করে জন্য কি করতে হবে বলো? ওয়েট, আচ্ছা বলো তো এ বি কে কি দিয়ে গুণ করলে বি আসবে? এ ইনভার্স। ভেরি গুড, একে সরাইতে হবে। দেখো বাইর করব বি, তাহলে সরাইতে হবে কাকে? একে। তো একে সরানোর জন্য এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ। দেখো ওয়েট, এটা কে কে বুঝছো? এই আগে বলো এতটুকু কে কে বুঝছো? ক্লিয়ার ভাই? এতটুকু তো ক্লাস 2 এর পোলাপানও বুঝবে যে এ বি এর সাথে এ ইনভার্স বাম পাশে গুণ করলে এ আর এ ইনভার্স কাটাকাটি চলে যাবে। আসলে কাটাকাটি যাবে না, এ এবং এ ইনভার্স গুণ করে আসবে অবেদক ম্যাট্রিক্স। তো অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যে কথা না করা একই কথা, শেষ ম্যাথ শেষ। এইবার এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করলে হবে, অথবা এটা তো শর্টকাট শিখাইছি, এ ইনভার্স বের করবা। দেখো এই যে ভাই এটা তো 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বাইর করা তো পানি ভাত। আমরা আজকে ক্লাসে শর্টকাটও শিখছি, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও করা যায়। অ্যাডমিশন টেস্ট, দেখো অ্যাডমিশন টেস্টে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসাই দিলেও হবে। আর একাডেমিকে আসলে তুমি দেখাই দিবা, আগে এ জয়েন্ট ম্যাট্রিক্সটা বাইর করবা, তারপর নির্ণায়কের মান, তারপর এ জয়েন্টকে নির্ণায়ক দিয়ে ভাগ, 2/2 ম্যাট্রিক্স তো ভাই পানি ভাত। এইবার শেষ, এই যে এখানে বসাবা এ ইনভার্সের মান, এই যে এ ইনভার্স যেটা বাইর করছো, এ ইনভার্স যেখানে বাইর করবা, এ ইনভার্স এটার সাথে গুণ হবে, গুণ হবে কি এ বি। এ বি কত? 10 17 4 7। এরপরে এই দুইটা গুণ করবো ভাই, দুইটা 2/2 ম্যাট্রিক্স গুণ করা পান্তা ভাত, 1 2 2 3 শেষ। কয়জন বুঝছো? একবারে পানির মতো সহজ না? এই ম্যাথটা যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আরেকবার আসে, হুবহু তো আসবে না, এই টাইপের। কে কে 10-এ 10 পাবা? এবং এই 10-এ 10 পাইতে কত সেকেন্ড লাগবে বলো? বুয়েটে তো একটা ম্যাথের জন্য 3 মিনিট বাজেট থাকে, কয় সেকেন্ড লাগবে? যদি ক্যালকুলেটর হেক্সটা ভালো মতো শিখে থাকো, তাইলে এটা করতে পারছে। এটা ভাই এটা কিন্তু আসলে ক্যালকুলেটর হেক্স দরকার নাই, মনে মনে করে ফেলা যায়। 4 একে 4 - 3 দুগুণে 6, তাহলে নির্ণয় করো -2। তো -2 ভাগ হবে মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন। তো এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা 30 সেকেন্ডে করে ফেলা সম্ভব। ওকে ফাইন, এবার এই ম্যাথটা প্রশ্নটা তোলো, সেম একই টাইপ, বুয়েট ভর্তি পরীক্ষা 20-21 আসছিল ভাই। আচ্ছা আমাকে বলো তো, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স আজকে যে সূত্রটা শিখলাম এটা দিয়ে করা তাড়াতাড়ি হবে নাকি ক্যালকুলেটর দিয়ে করা তাড়াতাড়ি হবে বলো? 2/2 ম্যাট্রিক্স যদি আসে,
যতক্ষণে তুমি ক্যালকুলেটরে উঠাবা তার আগেই তো মুখে মুখে করে ফেলা সম্ভব। এজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ, তাই না? এই 2/2 ম্যাট্রিক্স ক্যালকুলেটরে উঠানোর আগে মনে মনে করে ফেলা সম্ভব ইনভার্স, তাও যার যেমনি ভাল লাগে, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার বলো, দেওয়া আছে এবিসি, বাইর করতে বলছে বি, এবং সবগুলাই দেখো বর্গ ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্স। দেখো তোমাকে বাইর করতে বলছে বি, এ ও দেওয়া আছে, সি ও দেওয়া আছে, দেখো। আচ্ছা এখন ওয়েট, বাইর করব বি, দেওয়া আছে এ বি সি, তাহলে এখান থেকে বাইর করব বি, তাহলে এ কেও সরাইতে হবে, সি কেও সরাইতে হবে। কি কি করবো বলো, বলো বলো কথা বলো। বি বাইর করার জন্য এ কেও সরাইতে হবে, সি কেও সরাইতে হবে। তো এ কে সরানোর জন্য এ এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ, আর সি কে সরানোর জন্য সি এর ডান পাশে সি ইনভার্স দিয়ে গুণ। কে কে বুঝছো বলো, শেষ। এই এগুলো ফানির মতো জিনিস, দেখো একটু দেখো কার কার মাথায় ঢুকছে। বাইর করতে বলছে বি, দেওয়া আছে এ বি সি, এও দেওয়া আছে আলাদা করে, সিও দেওয়া আছে আলাদা করে, শেষ। এই বুঝছো কথা? এখন ভাই তুমি আগে কি করবে, আগে এখান থেকে এ ইনভার্স বের করবে, এগুলো তো এগুলো হাউস ওয়াইফ। আগে এ ইনভার্স বের করবা, তারপর সি ইনভার্স বের করবা। এগুলা 2/2 ম্যাট্রিক্স ক্যালকুলেটর উঠানোর চাইতে আজকে যেই সূত্রটা দেখাইলাম, ডিরেক্ট এজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ মনে মনে করে ফেলা যাবে। তারপরে এখানে কি করবা ভাই, এ ইনভার্সটা বসাবা, এ ইনভার্সটা বসাবা, তারপরে এ বিসি তো দেওয়া আছে, এ বিসি কত দেওয়া আছে, -2 4 3 -1। তারপরে কি করবা, সি ইনভার্সটা বসাবা, এই যে এখানে বসাবা এ ইনভার্সের মান, এখানে সি ইনভার্সের মান, তারপরে গুণ করবা। ধরো আগে এই দুইটা গুণ করলা, তারপরে এটার সাথে এইটা গুণ। একসাথে তিনটা ম্যাট্রিক্স তো গুণ করা যাবে না, আগে ধরো এই দুইটা গুণ করবা, তারপরে এই দুইটার গুণফলের সাথে এইটা গুণ করবা, শেষ। হ্যাঁ উত্তর 31 11 -6 চলে সবার আসছে কি, সবাই এটা বলতেছে 31 -46 11 -16। আচ্ছা এটা কোনটা, কে কোন সিরিয়ালে বলতেছে দেখে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা তোমরা কইরো উত্তরটা কোন সিরিয়ালে বলতেছে তো বোঝা যাচ্ছে না, সিরিয়াল উল্টো বলতে পারে। 31 -46 এটা মনে হয়, হ্যাঁ 31 -46 এটা আসছে, 11 -16 বলো, 11 -16 এইটা আসছে সবার, বলো এটা আসছে 31 -46 11 -16। গুড, ওকে ফাইন। দেখতেছো বুয়েট ভর্তি পরীক্ষা এই টাইপটা কতটা গুরুত্বপূর্ণ, বুঝতেছো এটা কেন 5 স্টার। এই যে এই সূত্রটা 5 স্টারটার মধ্যে মানে এটা 7 স্টার, এই লজিকটা 7 স্টার, 1 2 3 4 5 6 7, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই। ভাইয়া করে দিলে ভালো হয় না ভাইয়া, এগুলা এগুলা এখন আর 6 নাম্বার ক্লাসে করা যাবে না, নিজে ট্রাই করে করে করো। এ থেকে এ ইনভার্স বাইর করা, সি থেকে সি ইনভার্স বাইর করা, তারপর এইগুলা গুণ করা, এইটা প্রথমে এটার সাথে এইটা গুণ, তারপরে এই দুটার গুণফল যেটা আসবে তার সাথে এইটা। এগুলো না পারলে নিজেরা ট্রাই করো। ওকে ঠিক আছে, হ্যাঁ নিজেরা ট্রাই করো, এগুলো এখন আজকে ক্লাসে করে দেওয়া যাবে না। ভাইয়া উল্টা লিখছেন, আচ্ছা ঠিক আছে উল্টা লিখে ফেলছি, তাহলে এটা মনে হয় এইটা হবে 31 11 -46 -16, হ্যাঁ 31 11 তোমরা চেক করো, 31 11 -46 -16 এটা ঠিক আছে তাই না, এটা গুণটা করো 31 11, হ্যাঁ এখন ঠিক আছে, এটা তোমরা করলেই মিলে ফেলতে পারবা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, 31 11 -46 -16, গুড ঠিক আছে। এই গুণগুলো আজকে ক্লাসে করে দিব না, এগুলা করে দেওয়া উচিত না। এখন এই ম্যাথটা দেখো, এটাও বুয়েটে 18 19 আসছিল, 30 সেকেন্ডের ম্যাথ, প্রশ্নটা তোলো। হ্যাঁ দেখো দেওয়া আছে এ ইনভার্স 2/2, দেখো এটা কিন্তু 2/2 ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা কলাম, তোমাকে বাইর করতে বলছে a স্কয়ার + 2a। এখন আমাকে বলো দেওয়া আছে এ ইনভার্স, এখানে বসাইতে হবে a এর মান, দেওয়া আছে এ ইনভার্স বসাইতে হবে a এর মান, কেমনে বাইর করবো বলো? এ থেকে এ ইনভার্স বাইর করা আমরা শিখছি, তো এ ইনভার্স থেকে এ কেমনে বাইর করবো? ভেরি গুড, আরেকবার ইনভার্স করে দিব। দেখো ভাইয়া দেওয়া আছে এ ইনভার্স, এটা একটা 2/2 ম্যাট্রিক্স,
আর বাইর করতে বলছে এ স্কোয়ার প্লাস 2a, এ স্কোয়ার প্লাস 2a এটার মান। তাহলে এখানে এ এর মান বসাই দিলেই কাজ শেষ। তো এ কেমনে বাইর করবো ভাই? দেখো এ কি হবে, এই এ ইনভার্স কে আরেকবার ইনভার্স করব, শেষ। তার মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এটার এ জয়েন্ট ম্যাট্রিক্স কে, এটার এ জয়েন্ট ম্যাট্রিক্স কে এইটার নির্ণায়কের মান দিয়ে ভাগ করব, শেষ। এটা হাউস ওয়াইফ ভাইয়া। দেখো এই যে এ ইনভার্স, এটাকে আরেকবার ইনভার্স করব। তাহলে এ ইনভার্সের এ জয়েন্ট ম্যাট্রিক্স কে এ ইনভার্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ, এই যে এটা এ জয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন, তারপর নির্ণায়কের মান দিয়ে ভাগ, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ। অথবা এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও বের করা যাবে, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও বের করা যাবে। তারপরে ভাই এর মান এখানে বসায় যত পানি ভাত। সুতরাং এ স্কয়ার প্লাস 2a, আগে বের করবে এ স্কয়ার। তুমি যদি এ পেয়ে যাও সেখান থেকে এ স্কয়ার বাইর করা, তারপর 2a বাইর করে যোগ করে, এগুলো তো ভাই বাচ্চাদের খেলা, প্লে বয়, তাই না? এই পারবা? এগুলা বলিও না যে করে দেন, আজকে ক্লাসে এগুলাও যদি বলো করে দেন ভাই, তাহলে তো তুমি পঙ্গু হয়ে যাবা নিজে যদি ট্রাই না করো। এগুলো আমি করে দিলে তো তুমি খালি তাহলে সিনেমা দেখতে আইছো যে হ্যাঁ শত্রুকে মারার সব নায়কই মারবে, এই বাংলা সিনেমার মতো যে নায়ক শত্রুরে মারতেছে, নায়িকা খালি দাঁড়ায় দেখতেছে। তুমিও পার্টিসিপেট করো মাইরের মধ্যে, তোমারও কিছু ক্রেডিট থাকুক, তাই না? ওকে, ঠিক আছে। এইবার এই ম্যাথটাও কিন্তু 3 নাম্বার ক্লাসে করাই ফেলছি, কার কার মনে আছে বলো? এই ম্যাথটা কিন্তু আমরা 3 নাম্বার ক্লাসে বা 4 নাম্বার ক্লাসে লেকচার 3-এ অথবা লেকচার 4-এ পড়াই ফেলছি, মনে আছে কার কার বলো? আচ্ছা বলো তো, এই ম্যাথটা কি ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দিয়ে করা যাবে? হ্যাঁ, এই যে মাহমুদুল হাসান বলছে অ্যান্সার -1 2 1, ভেরি গুড। দেখো মাহমুদুলের উত্তর সহ মনে আছে, -1 2 1 এ ম্যাট্রিক্সটা। বলো, এটা কিন্তু আমরা আগের ক্লাসে করাই ফেলছি, তাহলে আজকে ক্লাসে দেখাচ্ছি কেন? বলো এই ম্যাথটা কি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করা যাবে? ধরো ধরো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, এটা বি এ, মনে আছে? এই যে এটাকে ধরছিলাম বি, তাহলে এটা হবে বি আর এ গুণ করলে বি এ। আচ্ছা, এটা কি ইনভার্স ম্যাট্রিক্সে ধর্ম দিয়ে করা যাবে? যাবে? যাবে না। কেন যাবে না বলো তো? কেন যাবে না? ইনভার্স ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে করা যায়। এই যে ম্যাট্রিক্সটা, এটা কি বর্গ? বলো বলো বলো, এটা কি বর্গ? এটা ইনভার্স করা যাবে না, এটা বর্গ ম্যাট্রিক্স না। তুমি যদি এ বাইর করতে চাও, ধরো এটা বি, এটা এ, তাহলে এ বাইর করার জন্য বি এর সাথে এইদিকে বি ইনভার্স গুণ করতে হবে। তো এইটার ইনভার্স বাইর করা পসিবল না, তো এটা ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দিয়ে করা যাবে না। 3 নাম্বার লেকচারে যেভাবে করাইছিলাম মনে আছে? হ্যাঁ, এক্স ওয়াই জেড ধরে করতে হবে, ওইভাবে করতে হবে। ওকে ফাইন। তো এই ম্যাথটা যেভাবে করাইছিলাম, এই ম্যাথটা যেইভাবে করাইছিলাম, এই ম্যাথটা হুবহু সেম। দেখো বুয়েটে গরম গরম ভাই, এই টাইপটা না বুয়েটের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো সেম টাইপ একবার আসছে বুয়েট 17-18 সালে, সেম টাইপ আরেকবার আসছে যে গরম গরম এই বছরে, এই বছর যে বুয়েটে ভর্তি পরীক্ষাটা হলো এই সেশনে 24-25, গরম গরম প্রশ্ন। আচ্ছা বলো, এইটা কি ইনভার্স দিয়ে করা যাবে? বলো, ধরো এটা এ ম্যাট্রিক্স, এটাকে ধরো বি, মনে মনে ওয়েট, ধরো তুমি এটাকে ধরলা এটা এ আর এটাকে ধরলা বি, তাহলে এ বি সমান এটা এ আর বি, এ আর বি গুণ করে দেওয়া আছে এ বি। বলো এটা কি ইনভার্স দিয়ে করা যাবে? যাবে না। কেন যাবে না বলো? এটা কি বর্গ ম্যাট্রিক্স? তুমি যদি এ বাইর করতে চাও তাহলে ধরো এটা এ এটা বি, তাহলে বি এর পাশে বি ইনভার্স দিয়ে গুণ করতে হবে। তো এই যে এইটা ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটা, এটা কি বর্গ ম্যাট্রিক্স না? এটা বর্গ ম্যাট্রিক্স না, তাহলে ইনভার্স দিয়ে করা যাবে না। তাহলে কেমন করতে হবে? ওয়েট দাঁড়াও, ওয়েট দেখো ধরি। শোনো, বুয়েট ভর্তি পরীক্ষায় অত ধরাধরি লেখা লাগে না, ডিরেক্ট করে ফেললে হয়। তাও এটা অন্তত লিখে নি, ধরি বি সমান এক্স ওয়াই জেড, সুতরাং এটা হবে এ, তাহলে এ বি। তাহলে বলো আমাকে ওয়েট, এ ম্যাট্রিক্সটা বের করবো। ওয়েট, তাহলে বি, বি এর মাত্রা কত? এই বলো, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? একটা দুইটা তিনটা সারি একটা কলাম, বি ম্যাট্রিক্সটা তিনটা সারি একটা কলাম। আর এ বি,
এ বি ম্যাট্রিক্সে দেখো একটা দুইটা তিনটা সারি একটা কলাম, দেখো কত ম্যাট্রিক্স, এ বি ম্যাট্রিক্স। এ বি ম্যাট্রিক্সও কিন্তু তিনটা সারি একটা কলাম, এই খেয়াল করে দেখো, এই দেখো একটা সারি দুইটা সারি তিনটা সারি আর একটা কলাম। দেখো এখানে এক্স আর ওয়াই এই দুইটা যোগফল কিন্তু একটা ভুক্তি। কেউ আবার ভাইবো না এটা একটা কলাম এটা একটা কলাম, না ভাইয়ারা, এক্স আর ওয়াই যোগ আকারে একটা ভুক্তি, এক্স মাইনাস ওয়াই যোগ আকারে একটা ভুক্তি। আচ্ছা এখন আমাকে বলো বি ম্যাট্রিক্স 3/1, এ বি ম্যাট্রিক্স 3/1, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত দেখি, আগে মাত্রা বাইর করতে হবে। এই মাত্রা কত বলো, আগে বলো এ ম্যাট্রিক্সের মাত্রা কত, কত? এটা তো আজকে ক্লাসের পড়া না, এটা আগেই পড়াই ফেলছি। 3/3, ভেরি গুড। কেমনে হয়েছে দেখো, শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু 3, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামও 3 হবে, তাহলে এটা 3 হবে। আর এই যে এবি ম্যাট্রিক্স 3/1, এটা কোত্থেকে আসছে? এবি ম্যাট্রিক্স 3/1 আসছে এই যে এখান থেকে, এই যে 3/1, তাহলে এটা 1 এটা 3, এই কথা বুঝছো? এটা আজকে ক্লাসের পড়া না, এই মাত্রা বাইর করা এগুলা বহুত পুরানা জিনিস। তাহলে এখন বলো ধরি এ ম্যাট্রিক্সটা লেখো, লেট আবার ধরি এ ম্যাট্রিক্সটা, দেখো 3/3, 3/3 ধরো, এ বি সি ডি ই এফ, পরে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ ধরলাম এইটা। তাহলে এখন এই যে দেখো দেওয়া আছে কোনটা, এ বি ম্যাট্রিক্স, আমার আগে এ বি বাইর করতে হবে। দেখো ভাইয়া আমি ধরছি এটাকে বি, এটাকে বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এটা কি এ বি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স। তাহলে এখন আমি এ বি বাইর করি বলো, সুতরাং এ বি সমান, দেখো 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 তোমাদেরকে সাপের খেলা দেখাই, তোমরা কেউ সাপের খেলা দেখছো? এখন তো সাপের খেলা নাই। এই যে এটা, এটা কি, এটা এ, তার সাথে গুণ হবে কি, গুণ হবে বি। দেখো দেখো একদম ম্যাট্রিক্সের গুণের সাপের খেলা। বি হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এবার গুণ করো, গুণ করো। দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ হবে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, এ এর সাথে এক্স, এ এক্স, প্লাস বি এর সাথে ওয়াই, বি ওয়াই, প্লাস সি এর সাথে জেড, প্রথম সারি দিয়ে শেষ। তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম লিখবো কোথায়, দ্বিতীয় সারিতে। তাহলে ডি এর সাথে এক্স, ডি এক্স, প্লাস ই এর সাথে ওয়াই, ই ওয়াই, প্লাস এফ এর সাথে ওয়াই, এফ ওয়াই। তারপরে খেয়াল করে দেখো তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করবো, তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবো, জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস প্লাস আই জেড। বলো গুণটা বুঝছো? ভাই গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা তো 3/1, এটা তো আমরা আগে থেকেই জানি। গুণফলের মাত্রা কি হবে? 3/1, তিনটা সারি একটাই কলাম, এখানে কিন্তু একটাই কলাম ভাইয়া, এফ জেড হবে, এফ জেড হবে, হ্যাঁ 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 হ্যাঁ, এফ তো জেড, সাপের খেলা ভুল হয়ে গেছে। হ্যাঁ বলো গুণটা বুঝছো? গুণ করার পরে দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, তাহলে প্রথম সারিতে লিখবো, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম দ্বিতীয় সারিতে লিখবো, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম তৃতীয় সারিতে লিখবো। ওকে ফাইন, তাহলে এটা আসছে আমাদের গুণফল এ বি। আর প্রশ্ন মতে এ বি সমান কি বলা আছে বলো? প্রশ্ন মতে এ বি সমান, এই যে প্রশ্ন মতে এ বি হচ্ছে এইটা, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 0। দেখো ভাইয়ারা আমরা এ বি সমান পাইছি এইটা, আর প্রশ্ন মতে এ বি সমান এইটা। তাহলে আমরা কি বলতে পারি যে এই ভুক্তিটা সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই? বলো আমার কথা শোনো, আমরা কি বলতে পারি ম্যাট্রিক্সের সমতা অনুসারে যে এই প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি, মানে দ্বিতীয় সারির ভুক্তিটা সমান দ্বিতীয় সারির ভুক্তি, আবার এইটা সমান 0 বলতে পারি? বলো ভাই আমার দরকার কি? বলো এই আমরা এখান থেকে চাইতেছিটা কি? আমরা যে এই যে সাপের খেলা দেখাইতেছি, সাপের খেলায় আমাদের চাওয়া পাওয়াটা কি? আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা বের করা। চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই যে এই এ ম্যাট্রিক্সটা মান বের করা। তো এ ম্যাট্রিক্সটা মান বের করার জন্য কি লাগবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই 9টা ভুক্তির মান লাগবে। তো এখন দেখো আমরা বলতে পারি যে এই ভুক্তিগুলো সমান এই ভুক্তিগুলো, সুতরাং দেখো ওয়েট, বলো এখানে এক্স এর সহগ এ, এখানে এক্স এর সহগ কত? বলো এই যে প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, মানে প্রথম সারি প্রথম কলাম, এখানেও প্রথম সারি প্রথম কলাম। বলো কথা বলো, দেখো এখানে এক্স এর সহগ এ, এখানে কত? এখানে কত? এখানে কিছু নাই মানে 1। এই এখানে এক্স এর সহগ কত?
1, তাহলে এ সমান 1। তারপর বি সমান বলো, বলো কথা বলো, বি সমান, দেখো এখানে বি এর সহগ সরি ওয়াই এর সহগ বি, এখানে ওয়াই এর সহগ কিছু নাই, কিছু নাই মানে 1, তাহলে বি এর মান 1, বি এর মান 1। আবার সি হচ্ছে জেড এর সহগ, এখানে জেড এর সহগ সি, এখানে জেড এর সহগ নাই মানে 0। এই কথা বুঝতেছো ভাইয়ারা? দেখো এই যে এই ভুক্তিটা সমান হবে এই ভুক্তিটা, তাহলে এখানে এক্স এর সহগ এ, এখানে এক্স এর সহগ 1, তাহলে এ সমান 1। এখানে ওয়াই সহগ বি, এখানে ওয়াই সহগ 1, তাহলে বি সমান 1। এখানে জেড এর সহগ সি, এখানে জেড নাই মানে সহগ 0। তাহলে ঠিক আছে কিভাবে বলো? তারপরে কি ডি ই এফ, ডি, ডি হচ্ছে দ্বিতীয় সারি, দেখো দ্বিতীয় সারিতে এক্স এর সহগ ডি, এখানে 1। তারপর ই, ই হচ্ছে দ্বিতীয় সারিতে ওয়াই এর সহগ, এখানে ওয়াই এর সহগ -1। আর ডি ই এফ, এফ হচ্ছে জেড এর সহগ, এখানে জেড নাই মানে 0। তারপরে কি আছে? তারপরে আছে জি এইচ আই। দেখো ভাই, জি এইচ আই তৃতীয় সারিতে এখানে আছে 0, 0 মানে কোনো কিছুই নাই, মানে এক্স এর সহগ 0, ওয়াই এর সহগ 0, জেড এর সহগ 0, তার মানে জি এইচ আই সবগুলা 0, জি এইচ আই সবগুলা 0। বুঝতে পেরেছো? লিখো। সুতরাং এখানে লিখে দিই, এ ম্যাট্রিক্সটা হবে, এ ম্যাট্রিক্সটা হবে দেখো 1 1 0 1 1 0 1 -1 0 না, সেটা 0 0 0। এই কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা? এইবার আমাকে তোমরা বলো, আমাকে তোমরা বলো, ধরো তোমরা এইচএসসি 24 ব্যাচ, যাদের ভর্তি পরীক্ষা এই ম্যাথটা আসছিল, আমি ক্লাসে করাই দিয়েছিলাম এই ম্যাথটা, ভর্তি পরীক্ষা আসছে এই ম্যাথটা। এখন তোমরা আমাকে বলো, ধরো এই ম্যাথটা তুমি করে গেছো, পরীক্ষা আসছে এইটা, তুমি কি পারতা? পারতা? পারা উচিত? বলো তো। পরীক্ষায় কি হুবহু কমন পড়বে হায়ার ম্যাথ? হায়ার ম্যাথ তো হুবহু কমন পড়ার জিনিস না, টাইপ কমন পড়বে। তো এই যে ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষা, আমি আবার বলতেছি, এই যে টাইপটা, এই যে এই টাইপটা, অথবা এই যে এই টাইপটা, মানে এইটা, এই যে ইনভার্স দিয়ে করা যায় অথবা ইনভার্স দিয়ে করা যায় না, এই দুটার মধ্যে একটা না একটা পরীক্ষা আসবেই। এখন হুবহু তো কমন পড়বে না, টাইপ কমন পড়বে। তো এমন ভাবে বুঝে বুঝে পড়বা যে টাইপ কমন পড়লেই যেতে পারো। কারণ হায়ার ম্যাথ তো ভাই আর হুবহু এই ম্যাথটাই কি তুলে দিবে? না, ডাটা চেঞ্জ করে দিবে, তখন পারতে হবে। ঠিক আছে, দেখো এই ম্যাথটা বুয়েট 19-20 আসছিল, খুবই চমৎকার ম্যাথ। প্রশ্নটা তোলো ভাইয়া। এটা এমসিকিউ এর জন্য কিভাবে করে? এমসিকিউ এর জন্য এইভাবেই করতে হবে, এইভাবে 3/3 এমসিকিউতে দিবে না, 3/3 এমসিকিউতে আসে না, বাট এমসিকিউতে আসলে এইভাবেই করতে হবে। যদি অপশনে উত্তরটা তো 3/3 হবে, তুমি আগে অপশনে দেখবা 3/3 কয়টা আছে। 3/3 যদি একটাই থাকে অপশনে, তাহলে ওটা দেখাই ফেলবা। ধরো এই যে আগে বাইর করবা কি, এমসিকিউতে আসলে এ ম্যাট্রিক্সের মাত্রা বাইর করবা, তারপর দেখবা অপশনে 3/3 ম্যাট্রিক্স কয়টা আছে, যদি একটাই থাকে তাহলে ওটাই উত্তর, আর যদি অনেকগুলো থাকে তখন এভাবে করতে হবে। এটা রিটেনে আসে ম্যাথ, এমসিকিউতে আসে নাই, তো টেনশন করার কিছু নেই। আর এমসিকিউতে সব পারা লাগে না, প্রিলিতে 100টার মধ্যে 60টা পারলেই তুমি টিকে যাবা। তো বুয়েটে প্রিলিতে 60 মিনিট সময় থাকে, তুমি 60 মিনিটে ধীরে সুস্থে 60টা অ্যান্সার করলেই মোর দেন এনাফ, যদি একুরেটলি অ্যান্সার করতে পারো। হ্যাঁ, দুটি ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে, এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো। ফাইন। তারপরে আবার বলছে বি ইনভার্স কে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, ওইটা পরে, আগে এ আর বি এর মধ্যে, এ বি আর বি এর সম্পর্ক বের করি। এই যে আগে এই বন্ধ করবো, আগে এই পর্যন্ত করি, এ বি ও বি এ, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক থাকলে আগে বের করি। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস দেখো তো, আমার এ বি বের করতে হবে, বি এ বের করতে হবে, তোমার কি মনে হয়? দেখো 100 আগে গুণ করে দিবা? একটু বলো তো, তুমি যদি একটু হালকা বুদ্ধিমান হও, একটু দেখো তো, আগে কমন যায় না এক্স, আগেই গুণ করে দিলে হবে। তোমার যদি মনে হয় যে ভাই আমি এ আর বি ডিরেক্ট গুণ করে দিব, হবে, মিলবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই দেখো কমন যায়, তো বুদ্ধিমানের জন্য কি একটু ইশারাই যথেষ্ট না? আগে একটু কমন নেও, এক্স কমন নেও, সবগুলো বুক থেকে দেখো এক্স কমন যায়, এটা হবে 3x, থেকে এক্স কমন গেলে 3, এটা -2, এটা -1, এটা -4, এটা 1, এটা -1, এটা 2, 0 থেকে এক্স কমন গেলে 0ই থাকে, এটা 1। আবার বি থেকেও এক্স কমন যায়, বি থেকেও এক্স কমন যায়, দেখো 1 2 -2 2 5 -4 3
7 - 5 ফাইন। আচ্ছা এইবার একটা জিনিস দেখো তো, এই যে কমনটা নিলাম এতে কি লাভ হইলো? বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি যদি ম্যাট্রিক্সের গুণ ক্যালকুলেটর দিয়ে করে দাও কোনো সমস্যা নাই। দেখো এবার এই এক্স আর এক্স গুণ, এই দুটো গুণ করলে এক্স স্কয়ার, আর এই বাকি দুইটা ম্যাট্রিক্স ডিরেক্ট এবার ক্যালকুলেটর দিয়ে গুণ করা যাবে না? বলো ভাই, তুমি যদি এক্স সহ গুণ করো তাহলে তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না। এক্স সহ গুণ তো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। কিন্তু যদি এক্স কমন নিয়ে না, ধরো এই যে এই এক্স আর এই এক্স কমন নিয়ে নিছো, এক্স স্কয়ার হয়ে গেছে গুণ করে। এইবার বলো এই দুইটা ম্যাট্রিক্সের গুণ তুমি ডিরেক্ট বুয়েট ভর্তি পরীক্ষায় আসলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে গুণ করে বসাই দিবা, আর একাডেমিক বা এইচএসসি পরীক্ষায় আসলে গুণটা করে দেখাবা। গুণটা করে দেখো, এটা আসবে 1 0 0 0 1 0 0 0 1। বলো চেনা চেনা লাগে? চেনা চেনা লাগে? বলো বলো বলো, এটা কি অবেদক ম্যাট্রিক্স? এটা সমান কি আসছে? এক্স স্কয়ার i3, 3/3 অবেদক ম্যাট্রিক্স আসছে না? বলো 3/3 অবেদক ম্যাট্রিক্স। ঠিক একইভাবে বিএ ম্যাট্রিক্স বাইর করবা। দেখো তোমাকে বলছে এ বি ও বি এ, এই দুটার মধ্যে সম্পর্ক থাকলে বাইর করো। তো আগে আমরা কি বাইর করলাম? এ বি বাইর করলাম। এখন একইভাবে বি এ বাইর করবা। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, আগে বি তারপরে এ, আবার ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। এবার প্রথম ম্যাট্রিক্স হবে বি, দ্বিতীয় ম্যাট্রিক্স হবে এ, গুণ করো দেখবে আবার সেম জিনিস আসছে। তাহলে বলো তো দুটার মধ্যে সম্পর্ক কি? একজন বলছে ক্যালকুলেটর ইউজ করা যায় ভর্তি পরীক্ষায়। ভাইয়া ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়। বুয়েট, কুয়েট, রুয়েট, ট্রুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এই সবগুলা ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড। তাহলে বলো বি এ সমানও কি আসছে? এক্স স্কয়ার i3। তাহলে এদের মধ্যে সম্পর্ক কেমন? কথা বলো ছোট্ট বন্ধুরা, বলো বলো বলো, চুপ করে থেকো না, কথা বলো। তাহলে এদের মধ্যে সম্পর্ক কেমন? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই ব্রাদার সম্পর্ক। হ্যাঁ, ভাই ব্রাদার সম্পর্ক মানে কি? দুইটা সেম, দুইটা সমান, সেম একই, তাই না? ওকে ফাইন। এরপরে আরেকটা জিনিস চাইছে, বলো তো কি চাইছে? এরপর আরেকটা জিনিস চাইছে বি ইনভার্স কে। তুমি আচ্ছা দাঁড়াও দাঁড়াও লিখে দে, ওয়েট। সম্পর্ক চাই তুমি লিখা, সুতরাং এ বি সমান বি, এ বি সমান বি। হ্যাঁ আগে এটা লিখবা। তাহলে ম্যাথ অর্ধেকটা শেষ হয়েছে, অর্ধেক ম্যাথ শেষ। এবার বলছে লাস্টের পার্টটা দেখো, এই যে লাস্টের পার্টটুকু তোমাকে বলেছে বি ইনভার্স কে, বি ইনভার্স কে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো। দেখো তাহলে বি ইনভার্স বের করতে হবে। বি ইনভার্স তুমি এ বি সমান এক্স স্কয়ার i3 পাইছো, বি এ সমানও এক্স স্কয়ার i3 পাইছো, যে কোনো একটা নাও, যে কোনো একটা দিয়ে করলে হবে। ধরো এ বি সমান এক্স স্কয়ার i3, ওয়েট, যে কোনো একটা দিয়ে করলে হবে, এ বি অথবা বি এ। ধরো আমি এ বি সমান লিখলাম এক্স স্কয়ার i3। এখানে এক্স স্কয়ার কিন্তু একটা ধ্রুবক সামনে আছে, আর এ বি হচ্ছে এ আর বি হচ্ছে ম্যাট্রিক্স, i3 ও হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা এইবার আমাকে বলো, এইবার আমাকে বলো যে আমি যদি এখান থেকে বি ইনভার্স আনতে চাই কি করতে পারি? ধরো আমি বি ইনভার্স দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম, একদম সহজ ব্যাপার। ধরো আমার এখানে দরকার কি? বি ইনভার্স। তো ভাই এখানে কি আগে থেকে বি ইনভার্স আছে? বলো এখানে কি, এই ধরো এ বি অথবা বি এ, এ বি অথবা বি এ, এখানে কি আগে থেকে বি ইনভার্স আছে? আগে থেকে তো বি ইনভার্স নাই। তুমি কি করো? উভয় পক্ষকে বি ইনভার্স দিয়ে গুণ করে দাও। ধরো এ বি ইন্টু বি ইনভার্স, ধরো আমি ডান দিকে গুণ করলাম। আচ্ছা আমাকে বলো আমি যদি বাম পাশে বি ইনভার্স দিয়ে ডানে গুণ করি তাহলে ডান পাশেও কোথায় গুণ করতে হবে? বলো এক্স স্কয়ার i3 ইন্টু ডানে গুণ করতে হবে না? এইটা ভুল করো না কিন্তু, এই জিনিসটা ভুল করা যাবে না। যে এখানে দেখো বি এর ডান পাশে বি ইনভার্স দিয়ে গুণ করছি, তাহলে এখানেও ডান পাশে গুণ করতে হবে। তো ডান পাশে গুণ করছি অবশ্যই আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ডান পাশে গুণ করলে দেখো বি আর বি ইনভার্স কাটা, আসলে কাটা না, বি আর বি ইনভার্স গুণ করলে হবে অবেদক ম্যাট্রিক্স আই। দেখো বি আর বি ইনভার্স আই, তো আই দিয়ে এ ম্যাট্রিক্সকে গুণ করলে কি হবে? এই হবে। তাহলে তুমি মনে মনে চিন্তা করতে পারো যে বি আর বি ইনভার্স কাটা, এক্স স্কয়ার। আচ্ছা আমাকে বলো আই দিয়ে বি ইনভার্স কে গুণ করলে কি পাওয়া যাবে? বলো এক্স স্কয়ার কিন্তু ধ্রুবক, এক্স স্কয়ার সামনে থাকবে। বলো অবেদক ম্যাট্রিক্স দিয়ে বি ইনভার্স কে গুণ করলে বি ইনভার্সই পাওয়া যাবে না? এই মনে আছে? অবেদক দিয়ে তুমি যাকে গুণ করবা ওইটাই পাবে, ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না কিন্তু।
তাহলে অবেদক ম্যাট্রিক্স দিয়ে বি ইনভার্সকে গুণ করলে বি ইনভার্সই পাওয়া যাবে। শেষ। তোমাকে বলছে বি ইনভার্সকে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো, সুতরাং শেষ। বি ইনভার্স বের করো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে এ বাই এক্স স্কোয়ার। এই দেখো বি ইনভার্সের মান এ এবং এক্স এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, শেষ। 10-এ 10। এই বুঝছো ম্যাথগুলো অনেক ইজি না? বুয়েট ভর্তি পরীক্ষায় ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যত টাইপের প্রশ্ন আসে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আজকে ক্লাসে যেগুলো পড়াচ্ছি। তোমার কাছে কি মনে হচ্ছে এগুলো ইজি, মিডিয়াম নাকি হার্ড? একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করলে সবই পারা সম্ভব না? বলো বলো বলো। হ্যাঁ, এটা ঠান্ডা মাথায় অ্যান্সার করলে এগুলা সবই ফুল অ্যান্সার করে আসা উচিত না? তোমরাই বলো ছোট্ট বন্ধুরা, মিথ্যা কথা বলিও না, বলিও না যে পারা উচিত না। অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। এগুলো একদম ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে, খুবই সহজ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে জাস্ট এ বাই এক্স স্কোয়ার। এই যে তোমাকে বলছে বি ইনভার্সকে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে বি ইনভার্সকে প্রকাশ করছি, ডান পাশে শুধু এ আছে আর এক্স আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, এটা সমস্যা নাই, মানে এক্স আর এ এর মধ্যে প্রকাশ করতে হবে, স্কোয়ার কিউব আসুক অসুবিধা নাই। ওকে, ঠিক আছে, গুড গুড গুড। ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার এই ম্যাথগুলো কি করে দিতে হবে? দাঁড়াও আমি একটা জিনিস বলে দিই, ওয়েট, প্রশ্নটা তোলো। দেখো ওয়েট, আমার কথা শোনো, এটা নির্ণায়ক দেওয়া আছে, তোমাকে বলছে আগে দেখো, প্রশ্নটা তোলা লাগবে না, আগে দেখো এটা একটা নির্ণায়ক। তোমাকে বলছে 1,1, 1,2, 1,3, এই তিনটা ভুক্তির সহগুণকগুলো বের করবো আগে। দেখো আমরা মনে আছে ক্যাপিটাল লেটার দিয়ে সহগুণককে প্রকাশ করতাম, সহগুণককে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতাম, মনে আছে? ক্যাপিটাল A1, ক্যাপিটাল B2, ক্যাপিটাল C1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল C1, সহগুণকগুলোকে বের করবা, তারপরে এইখানে মান বসাই দিবা, ম্যাথ শেষ। তারা একটা করে দিই, ওয়েট। দেখো তুমি আগে এই তিনটা সহগুণক বের করো, তিনটা সহগুণক বের করো, লিখো 1 1। এই বলো 1 1 কোনটা? এটা, এটার সহগুণকের চিহ্ন কি বলো? 1 1 এর সহগুণক ক্যাপিটাল A1, এই দেখো আগে ক্যাপিটাল A1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল C1, এই তিনটা সহগুণকের মান বের করো। 1 1 এটার চিহ্ন পজিটিভ, সামনে প্লাস তো দেওয়া লাগবে না, তাহলে 1 1 এই যে এটা, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে B2 C2 B3 C3, তাহলে আর গুণন মুখ্য কর্ণ বরাবর গুণ করলে B2 C3 মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে B3 C2, B3 C2, তারপর 1 2। দেখো 1 2 এর চিহ্ন কি হবে বলো? 1 2 এক নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা চিহ্ন কি? নেগেটিভ। তাহলে যে সারিতে আছে এই সারি বাদ, যে কলামে সেই কলাম বাদ, বাকি থাকলো A2। এইটা আসলে করে দেওয়া উচিত না, তাও করে দিচ্ছি, A2 C2 A3 C3, A3 C3, সামনে থাকলো মাইনাস মুখ্য কর্ণ বরাবর গুণ A2 C3 মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে A3 C2, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এবার বলো 1 3, এই 1 3 এর চিহ্ন কি? 1 3 এক নাম্বার সারি 3 নাম্বার কলাম, এটার সহগুণকের চিহ্ন কি? পজিটিভ, কারণ 1 আর 3 যোগ করলে হয় 4, সারি কলাম যোগ করলে যদি জোড় সংখ্যা হয় সেটার সহগুণকের চিহ্ন পজিটিভ, তো প্লাস তো দেওয়ার দরকার নাই সামনে, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, A2 B2, A2 B2, A3 B3, A3 B3, তাহলে A2 B3 মাইনাস A3 B2, A3 B2। এবার মানগুলো বসা দাও, লিখো লেফট হ্যান্ড সাইড, মানগুলো বসাও। দেখো সব কাটাকাটি চলে যাবে, এই মানগুলো বসাও। এই দেখো ক্যাপিটাল A1 এর জায়গায় বসাও এইটা, তারপর A3 দিয়ে গুণ করো, ক্যাপিটাল B1 এর জায়গায় বসাও এইটা, B3 দিয়ে গুণ করো, ক্যাপিটাল C1 এর জায়গায় বসাও এইটা, C3 দিয়ে গুণ করো, গুণ করে দেখো সব কাটাকাটি চলে যাবে। তারপর আমি লিখে দিই, এই লেফট সাইডে মান বসাও, A3 দিয়ে এটাকে গুণ করো, A3 দিয়ে ক্যাপিটাল A1 কে গুণ করলে হবে A3 B2 C3 মাইনাস A3 দিয়ে গুণ A3 B3 C2, তারপরে প্লাস প্লাস কিন্তু সামনে আছে মাইনাস, এটাকে গুণ হবে কি দিয়ে? B1 কে গুণ হবে B3 দিয়ে, তাহলে লিখি মাইনাস A2 B3 সিরিয়াল ওয়াইজ লিখি ABC, এভাবে লিখি A2 B3
A2B3C3 A2B3C3 প্লাস A3B3C2, তারপরে C3 দিয়ে গুণ হবে এইটা প্লাস C3 দিয়ে গুণ, তাহলে A2B3C3 মাইনাস A3B2C3। এই সব কাটাকাটি যায় না, দেখো A3B2C3 A3B2C3 যে এটার সাথে এটা কাটা, তারপর মাইনাস A3B3C2 A3B3C2 এটার সাথে এটা কাটা, দেখো দেখো দেখো, তারপর A2B3C3 A2B3C3 এটার সাথে এটা কাটা, সবুজ কালার ইউজ করে এটার সাথে এটা কাটা, সব কিছু কাটাকুটি গিয়ে উত্তর হচ্ছে 0। কে কে বুঝছো? সব কিছু কাটাকুটি গিয়ে উত্তর হচ্ছে 0। সবাই বুঝছো ভাই? এটা কিন্তু হাউস ওয়াইফ দেওয়ার মতো ম্যাথ ছিল। কারণ কি, এই তিনটা ভুক্তির সহগুণক সহগুণক বের করে আমরা গত ক্লাসে শিখে আসছি, তাই না? সহগুণক বের করে আমরা গত ক্লাসে শিখে আসছি। এটা আজকে ক্লাসে দেখানোর মতো নতুন কিছু না। এখন এটা এমসিকিউতে আসলে মনে রাখার একটা বুদ্ধি আছে যে এটার উত্তর 0। কেমনে 0 জানো? দেখো একটু ওয়েট, দেখো এখানে যে ভুক্তিগুলো দেওয়া আছে একটু দেখো। ভুক্তিগুলা ছোটদের A3B3C3 এই তিনটা কি একটা সারি বরাবর ভুক্তি না? দেখো 3 নাম্বার সারি বরাবর ভুক্তিগুলা না? একটু দেখো তো, এই যে দেখো তো এই যে ভুক্তিগুলা, ছোট্ট বন্ধুরা দেখো, ছোট হাতের A3, ছোট হাতের B3, ছোট হাতের C3, এই তিনটা একই সারি বরাবর ভুক্তি, কথা সত্য। এবং যেই সহগুণকগুলা A1 B1 C1 এগুলো দেখো একই সারি বরাবর, এই যে এই সারি বরাবর সহগুণক, দেখো তৃতীয় সারি বরাবর, সামনে ভুক্তিগুলা আছে তৃতীয় সারি বরাবর আর সহগুণকগুলা আছে প্রথম সারি বরাবর। তো ভাইয়া যে কোনো একটা সারি বরাবর ভুক্তি আর অন্য আরেকটা সারি বরাবর সহগুণক নিয়ে যদি এইভাবে গুণ করে যোগ করো উত্তর 0 হয়। মনে থাকবে? এটা এমসিকিউতে অনেক বেশি আসে। এই মনে থাকবে? দেখো কিভাবে মনে রাখবা, এভাবে করে তো বাইর করতে পারবাই, বাট কম সময়ে করার জন্য এইভাবে মনে রাখবা যে ভুক্তিগুলা একটা সারি বরাবর আর সহগুণকগুলো আরেকটা সারি বরাবর, এগুলা গুণ করে যোগ করলে উত্তর 0। ওয়েট, এইবার তোমাকে যদি আমি বলতাম, দাঁড়াও দেখি এটার উত্তরও 0 হইতো, আমি আগে বলতেছি। ওয়েট, তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো। ধরো আমি এইভাবে লিখলাম যে ভুক্তিগুলো নিলাম দ্বিতীয় সারি, ধরো এই যে ধরো ভুক্তিগুলো নিলাম দ্বিতীয় সারি A2B2C2 আর সহগুণকগুলো নিলাম ধরো তৃতীয় সারি, ধরো এই যে A3B3 সহগুণকগুলো কিন্তু ক্যাপিটাল লেটার, C3 ক্যাপিটাল লেটার, এদেরকে যোগ করলাম। এদের উত্তরও কত হবে বলো? যে কোনো একটা সারি বরাবর ভুক্তি এবং অন্য আরেকটা সারি বরাবর যদি সহগুণকগুলো নেই, এগুলা গুণ করে যোগ করলে উত্তর হবে 0। তুমি ট্রাই করে দেখো, বিশ্বাস না হইলে করে দেখো, উত্তর কত হবে? 0। আচ্ছা এখন আমাকে বলো, তুমি যেই সারি বরাবর ভুক্তিগুলো নিচ্ছ সেম একই সারি বরাবর যদি সহগুণকগুলো নেও, ধরো ওয়েট, ধরো তুমি ওয়েট ভুক্তিগুলাও নিচ্ছ প্রথম সারি A1 B1 C1, সহগুণকগুলাও নিচ্ছ প্রথম সারি, তাহলে এটার মান কত হবে? বলো। ভুক্তিগুলা যেই সারিতে নিচ্ছ সহগুণকগুলাও যদি একই সারিতে নেও তাহলে সেটাকে কি বলবো? এই ওইটাকে তো বলে কি নির্ণায়কের মান। এই বিস্তার করা ভুলে গেছো? ধরো এটা ধরো এটা ম্যাট্রিক্সটা হচ্ছে A, ধরো নির্ণায়কটা A, তো এটা A নির্ণায়ক, তো এখানে তো ম্যাট্রিক্স এখানে নির্ণায়ক কি আছে, তো সেটা কি ওই নির্ণায়কের মান। এই বিস্তার করা মনে আছে ভাই? এটা তো 0 হইতেও পারে, অন্য কিছু হইতে পারে, নির্ণায়কের মান তো 0 হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তবে যখন আমরা যেই সারি বরাবর ভুক্তিগুলা নিব সেম একই সারি বরাবর যখন সহগুণকগুলো নিব তখনই তো সেটাকে বলে বিস্তার করা, মানে ওই নির্ণায়কের মান। এখন অনেকের মনে হচ্ছে ভাই
নির্ণায়কের বেলায় তো এটা নেগেটিভ হবে। হ্যাঁ ভাই, সহগুণক নিলে তো অটোমেটিক নেগেটিভ হবে। আমি তো এখানে সহগুণকের মান বসাই নাই। তুমি যখন সহগুণকের মান বসাবা, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস অটোমেটিক আসবে। এই যে ক্যাপিটাল B1, এটা নেগেটিভ আসবে সামনে। বুঝছো কে কে? এটা দিয়ে এমসিকিউ আসবে না, এমসিকিউ আসবে 0টা দিয়ে। তাও যদি আসে যে যেই সারি বরাবর ভুক্তিগুলো নিছি, সেম একই সারি বরাবর যদি সহগুণকগুলো নেই, তাহলে এদের গুণফল করে যোগ করলে সেটা হবে নির্ণায়কের মান। হ্যাঁ, কলাম বরাবর নিলে হবে। মারিয়া বলছে কলাম বরাবর নিলে হবে না, অবশ্যই এই সেম জিনিসটা কলাম বরাবরও প্রযোজ্য। কলাম বরাবরও নির্ণায়কের মান পড়া যায়, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তেমন দেখো এই যে ম্যাথটা, এটা এমসিকিউতে আসছিল, সরি এটা রিটেনে, এটা দেখো সেম প্রশ্ন, এটা রিটেনে আসছিল বই। এটা দেখো ভাই, তোমার জন্মের আগে। পারবা না? এটা হুবহু সেম, পারবা? এই ম্যাথটা রিটার্নে আসার যোগ্য ম্যাথ না, এত সহজ ম্যাথ মাঝে মধ্যে দিয়ে দেয়। দেখো এই যে উত্তর 0 কেন হয়েছে? উত্তর 0 হয়েছে কারণ দেখো এই যে A2 B2 C2 ছোট হাতের, এরা হচ্ছে দ্বিতীয় সারি বরাবর ভুক্তি। আর ক্যাপিটাল 1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এরা হচ্ছে প্রথম সারি বরাবর সহগুণক। তো ভুক্তি দ্বিতীয় সারি বরাবর, সহগুণক প্রথম সারি বরাবর, এগুলো যোগ করে গুণ করলে 0 হবে। আর যদি একই সারি হইতো বা একই কলাম, তখন সেটা নির্ণায়কের মান হইতো। ওকে ফাইন, এটা পারবা? বলো তো এটা উত্তর কত? দেখো যেগুলো এমসিকিউতে আসে, বলো এটা উত্তর কত, বলো দ্রুত বলো। দেখো ভুক্তিগুলা A21 A22 A23, ভুক্তিগুলা দ্বিতীয় সারির। আর সহগুণকগুলা ক্যাপিটাল A11 ক্যাপিটাল A12 ক্যাপিটাল A13 প্রথম সারি। তাহলে ভুক্তিগুলা ছোট হাতের লেখাগুলা, ছোট হাতের ভুক্তিগুলা দ্বিতীয় সারি, আর সহগুণকগুলা প্রথম সারি। তাহলে 0। বুঝছো? কয়জন বুঝছো বলো? সত্যি করে বলো, আমরা এখন নির্ণায়কে চলে এসেছি। ম্যাট্রিক্স শেষ, নির্ণায়কের অনেক কিছু শেষ। কিন্তু এই আমাদের যে আজকে ক্লাসে শুধু ম্যাট্রিক্স শেষ হয়েছে তা কিন্তু না, নির্ণায়কেরও অনেক কিছু আমরা শেষ করে ফেলছি। তবে বাকি ম্যাথগুলা করার জন্য নির্ণায়কের ধর্ম জানতে হবে। তো আজকে ক্লাসে আমরা নির্ণায়কের কয়েকটা ধর্ম শিখবো। সবাই রেডি? খাতায় না তুললেও চলবে, আগে দেখো ক্লাসের স্লাইডে তো দিয়ে দিব। আজকে ক্লাসে আমরা নির্ণায়কের ধর্মগুলা পড়বো, খাতায় পরে তুললেও হবে, আগে খালি দেখো। তোমাদের কি মনে আছে যে আমরা নির্ণায়কের মান কেমনে বের করতাম? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলেই হইতো। তো নির্ণায়কের প্রথম ধর্মটা দেখো, রিডিং পড়ো। কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হবে। ধরো ওয়েট, প্রথম উদাহরণটা দেখো, আগে বলো। ধরো এই যে একটা নির্ণায়ক, এই নির্ণায়কের প্রথম সারির সবগুলা ভুক্তি শূন্য, তাহলে এই নির্ণায়কের মান কি শূন্য হবে না? বলো। যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে আমরা নির্ণায়কের মান বের করি। তাহলে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, বিস্তার করলে মান কত আসবে বলো? এইটা নিয়ে বিস্তার করলেও শূন্য আসবে, এটা নিয়ে করলেও শূন্য, এটা নিয়ে করলেও শূন্য, তো উত্তর তো শূন্য। তো এটা প্রথম সারি হইতে পারে, দ্বিতীয় সারি হইতে পারে, ভাইয়া যে কোনো একটা সারি। নির্ণায়কের মান যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে বের করতে হয়। তার মানে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, ওই নির্ণায়কের মান অবশ্যই শূন্য হবেই। কে কে বুঝছো? দেখো এই যে দেখো, ধরো প্রথম কলামের সবগুলো ভুক্তি শূন্য, অথবা দ্বিতীয় কলাম অথবা তৃতীয় কলাম, বলো তুমি বাইর করে দেখো। তুমি প্রত্যেকটা নির্ণায়কের মান বাইর করে উত্তর 0 আসবে। তুমি যেই সারি কিংবা যেই কলাম বরাবরই বিস্তার করো, তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা হলো ভাই আমি এখানে 3 নাম্বার সারি বরাবর বিস্তার করব, করে দেখো উত্তর 0 হবে। তার মানে কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সবগুলো ভুক্তি শূন্য হইলে চোখ বন্ধ করে বলে ফেলবো ওই নির্ণায়কের মান শূন্য। বলো এই ধর্মটা কি আর আর মুখস্থ রাখতে হবে নাকি এমনি মনে থাকবে? বলো মনে থাকবে। যে কোনো একটা সারি কিংবা একটা কলাম শূন্য হইলেই ওই নির্ণায়কের মান শূন্য, শেষ। ওকে ফাইন, এইবার রিডিং পড়ো। কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি, কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলামের সবগুলো ভুক্তি একই হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। আবার পড়ো, কোন নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা দুইটা কলাম, দুইটা সারি কিংবা দুইটা কলাম যদি সেম হয় দেখতে,
তাহলেও ওই নির্ণায়কের মান শূন্য। দেখো ওয়েট, এই যে নির্ণায়কটার প্রথম কলাম দ্বিতীয় কলাম দেখতে হুবহু একই না? বলো, প্রথম যে নির্ণায়কটা, এই নির্ণায়কের প্রথম দুইটা কলাম দেখতে হুবহু সেম, তাইলে এই নির্ণায়কের মান জিরো। এই নির্ণায়কের মান বাইর করে দেখার দরকার নাই, তুমি বাইর করে দেখো জিরোই হবে। তোর যদি ইচ্ছা হয় এই নির্ণায়কটার মান বাইর করো, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করো, এটার মান অবশ্যই জিরো হবে। কারণ কি, দুইটা কলাম সেম হয়ে গেছে। এখানে দেখো এটার বেলায় দুইটা সারি সেম হয়ে গেছে, প্রথম সারি আর দ্বিতীয় সারি কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে এই নির্ণায়কের মান শূন্য। আবার এখানে দেখো এই নির্ণায়কের প্রথম কলাম 3 নম্বর কলাম সেম, এটার মান শূন্য। এটার বেলায় প্রথম সারি 3 নম্বর সারি সেম, এটার মান শূন্য। ভাই যে কোনো দুটো সারি বলো একটু দেখো ভাই, লাইনটা আরেকবার রিডিং পড়ো, এমনিই মনে থাকবে। আর যদি বিশ্বাস না হয় তাহলে বাইর করে দেখো, এখানে সাইডটা নির্ণায়ক দেওয়া আছে, যে কোনো একটার মান বাইর করো, দেখবে এটা শূন্যই আসবে। এলে বৈশিষ্ট্য ধর্ম, এলে মেনে চলবেই। তোমার বিশ্বাস না হলে তুমি ট্রাই করে দেখো, বাইর করে দেখো, যে কোনো একটা নির্ণায়ক লিখো যাদের যে কোনো দুইটা সারি কিংবা যে কোনো দুইটা কলামের মান সেম, লিখে নির্ণায়কের মান বাইর করো, দেখবা শূন্য আসছে। বুঝছো? যে কোনো দুইটা সারি পাশাপাশি হইতে পারে, পাশাপাশি নাও হইতে পারে। দেখো এখানে দুইটা কলাম পাশাপাশি আর এখানে পাশাপাশি না, অসুবিধা নাই। যে কোনো দুইটা কলাম কিংবা যে কোনো দুইটা সারি সেম হইলেই নির্ণায়কের মান শূন্য। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এইবার নির্ণায়ক দেখতে আলুর মতো, যে কোনো তরকারিতে ছেড়ে দেওয়া যায়। দেখো কি বলছে, কোন নির্ণায়ককে ট্রান্সপোজ করলে ওই নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তুমি একটা নির্ণায়ককে ট্রান্সপোজ করবে, এই ট্রান্সপোজ মানে কি? সারি কলাম ইন্টারচেঞ্জ, মনে আছে? তুমি কোন নির্ণায়কের যদি সারি কলাম ইন্টারচেঞ্জ করো, এর মানের কোনো চেঞ্জ হয় না, সে আগে যা ছিল তাই থাকে। তার মানে নির্ণায়ক মানেই সেটা প্রতিসম। কথা বুঝছো? মানে মানের দিক দিয়ে প্রতিসম বিপ্রতিসম তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, নির্ণায়কে প্রতিসম বিপ্রতিসম বলতে কিছু নাই, জাস্ট মান সমান হয়ে থাকবে, মান চেঞ্জ হবে না। মনে থাকবে দেখো, এই যে প্রথম সারিকে বানাই দিয়েছি প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, দেখো ট্রান্সপোজ করছি। তোমার কাছে ধরো কেউ একটা নির্ণায়ক দিল, তুমি যদি সেটাকে ট্রান্সপোজ করে দাও তার মানের কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? তার মানে কোনো নির্ণায়ককে তুমি চাইলেই ট্রান্সপোজ করে দিতে পারবা, যে কোনো নির্ণায়ককে যে কোনো সময় তুমি চাইলেই ট্রান্সপোজ করতে পারবা, এতে তোমার কোনো পয়সা দেওয়া লাগবে না, ফ্রি। বুঝতে পেরেছো? ওকে, এইবার 4 নম্বর ধর্মটা পড়ো, রিডিং পড়ো, রিডিং পড়ো। দেখো কি বলছে, কোন নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলাম, এই যে এবার কিন্তু পাশাপাশি বলা আছে, দেখো এই যে দেখো পাশাপাশি হইতে হবে, কিন্তু কোন নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলাম ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কটির সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়। ভাইয়া কি বলছে জিনিসটা? আরেকবার পড়ো, আরেকবার পড়ো। কোন নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি অথবা পাশাপাশি দুইটা কলাম তুমি যদি ইন্টারচেঞ্জ করো, ওই নির্ণায়কের মান চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে। দেখো লিখা লাগবে, খালি দেখতে থাকো। ধরো আমার ইচ্ছা হইলো, এই যেটা নির্ণায়ক, মানুষের তো কত ইচ্ছাই হয়, আমার ইচ্ছা হইলো যে এই দুইটা কলাম বা সারি, আচ্ছা ধর এখানে সারি দিয়ে বলছে, ধরো এই দুইটা সারি আমি ইন্টারচেঞ্জ করব। মানুষের তো কত কিছু ইচ্ছা হয়, যে আমার ইচ্ছা হইলো ভাই যে আমি দ্বিতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে যাব আর প্রথম সারিকে দ্বিতীয় সারি জায়গায় নিয়ে আসবো। এটা আমার একটা ইচ্ছা হয়েছে যে প্রথম সারি আর দ্বিতীয় সারি আমি ইন্টারচেঞ্জ করব। দেখো এই যে করছি, দেখো প্রথম সারি চলে গেছে দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারি আসছে প্রথম সারিতে। তো এইভাবে তুমি পাশাপাশি দুইটা সারি কিংবা পাশাপাশি দুইটা কলাম ইন্টারচেঞ্জ করতে পারবা, এতে নির্ণায়কের মানের চেঞ্জ হবে না, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আগে ছিল সামনে কিছু নাই মানে প্লাস, এবার হয়ে গেছে মাইনাস। আগে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। কে কে বুঝছো? দেখো আবার বলতেছি, তোমার যদি ইচ্ছা হয় কোনোটা নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি কিংবা পাশাপাশি দুইটা কলাম তুমি ইন্টারচেঞ্জ করবা, কোনো সমস্যা নাই, খালি সামনে একটা মাইনাস দিয়ে দিলে হবে। প্লাস থাকলে মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা। এবার এখানে দেখো, ধরো এই যে এখানে এবার কলাম দিয়ে উদাহরণ দিয়ে, এই যে দেখো দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ধরো পাশাপাশি হইতে হবে, কিন্তু এই দেখো দ্বিতীয় কলাম তৃতীয় কলাম তুমি কি করো? ইন্টারচেঞ্জ। দেখো
তৃতীয় কলামটা চলে আসছে দ্বিতীয় কলামের জায়গায়, দ্বিতীয় কলামটা চলে গেছে তৃতীয় কলামের জায়গায়। এতে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। এই বুঝতেছো? বিশ্বাস না হইলে চেক করে দেখো। ধরো তোমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস নাই হইতে পারে। ধরো 4 1 3 1 2 1 -3 4 2, এই নির্ণায়কটার মান বের করো। আগে বলো কত আসে, এই নির্ণায়কটার মান বের করো, মান বের করে বলো, কমেন্ট করো, মান বের করো। এই নির্ণায়কটার মান বের করো। এরপর আমি যেটা করবো, পাশাপাশি দুটো সারি বা কলাম ইন্টারচেঞ্জ করবো। ধরো এই যে, ধরো 3 নাম্বার কলামকে 2 নাম্বার কলামে নিয়ে আসলাম, আর 2 নাম্বার কলামকে 3 নাম্বার কলামে নিয়ে গেলাম। এই দেখো, পাশাপাশি দুটো কলাম ইন্টারচেঞ্জ করছি। এবার মান বের করো, দুটোর মান বের করো। দেখো, প্রথমে যে নির্ণায়কটা ছিল এটার মান বের করো। তারপরে একজন বলছে 25, এটা 25 আসছে। হ্যাঁ, গুড। তাহলে এইবার যেটা করছি দেখো, এই যে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম পাশাপাশি দুইটা কলাম ইন্টারচেঞ্জ করছি। দেখো এই যে 1 2 4 দ্বিতীয় কলাম চলে গেছে তৃতীয় কলামে, আর 3 1 2 তৃতীয় কলাম চলে আসে দ্বিতীয় কলামে, ইন্টারচেঞ্জ করছি। এবার এটার মান বের করো, এটার মান বের করে বলো। এটার মান আসবে -25, বের করে দেখো। এইবার বিশ্বাস হয়েছে ধর্মটা? এইবার বিশ্বাস হয়? এইবার কি বিশ্বাস হয়েছে ছোট্ট বন্ধুরা, যে পাশাপাশি দুইটা কলাম যদি ইন্টারচেঞ্জ করি, পাশাপাশি হইতে হবে কিন্তু। ইন্টারচেঞ্জের বেলায় অবশ্যই পাশাপাশি দুইটা কলাম অথবা দুইটা সারি। ইন্টারচেঞ্জ করলে মান চেঞ্জ হয় না, শুধু চিহ্ন চেঞ্জ হয়। এবার তুমি ইচ্ছা মতো যে কোনো একটা নির্ণায়ক লিখো, অবশ্যই বর্গ হইতে হবে, বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। তো নির্ণায়ক লিখার সময় অবশ্যই সারি কলাম সমান লিখবা, হয় 2/2 অথবা 3/3 অথবা 4/4। তো আমাদের একাডেমিক সিলেবাসে 3/3 পর্যন্তই আছে। তাহলে এই ধর্মটা মনে থাকবে, বলো ছোট্ট বন্ধুরা, মনে থাকবে যে কোনো একটা নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি কিংবা পাশাপাশি দুইটা কলাম ইন্টারচেঞ্জ করলে শুধু চিহ্ন চেঞ্জ হয়, মান চেঞ্জ হয় না। ওকে, ফাইন। এবার এই ধর্মটা পড়ো, রিডিং পড়ো। 5 নাম্বার ধর্মটা পড়ো। কোন নির্ণায়ককে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে, ধরো তুমি যেটা নির্ণায়ক আছে তোমার সামনে, এটাকে তুমি একটা ধ্রুবক দিয়ে গুণ করো। ধরো 2 একটা ধ্রুবক, 2 একটা ধ্রুব সংখ্যা, 2 দিয়ে তুমি এই নির্ণায়কটাকে গুণ করবা। দেখো কি বলছে, কোন নির্ণায়ককে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে ওই নির্ণায়কের শুধুমাত্র যে কোনো একটা সারি বা কলামকে গুণ করতে হয়। তোমাদের কি মনে আছে ম্যাট্রিক্সের বেলায় কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করলে কি করতে হইতো? সবগুলা ভুক্তিকে গুণ করতে হইতো। কার কার মনে আছে? কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা ধ্রুবক দিয়ে গুণ কিংবা ভাগ করার ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হইতো? সবগুলা ভুক্তিকে গুণ করতে হইতো। কার কার মনে আছে? নির্ণায়কের বেলায় কিন্তু জিনিসটা সবগুলা ভুক্তিকে করা যাবে না। নির্ণায়কের বেলায় ধরো যে কোনো একটা ভুক্তি দিয়ে তুমি একটা নির্ণায়ককে গুণ করবা বা ভাগ করবা, শুধুমাত্র যে কোনো একটা সারি বা একটা কলামকে গুণ করতে পারবা। যে কোনো একটা সারি বা একটা কলাম, তোমার যেটা খুশি, সবগুলা ভুক্তিকে গুণ করা যাবে না। শোনো, যেমন দেখো এই যেটা নির্ণায়ক, ধরো একে তুমি গুণ করবা 2 দিয়ে, তাহলে তুমি যে কোনো একটা সারিকে গুণ করতে পারবা অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবা। তোমাদের ইচ্ছা হলো ভাই আমি প্রথম সারিকে গুণ করবো, তাহলে প্রথম সারিকে গুণ করে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 একে 2। বাকি সবগুলো কিন্তু সেম আছে। দেখো বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়নি। দেখো কোন একটা নির্ণায়ককে কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করলে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। তো আমি এখানে প্রথম সারিকে গুণ করছি। তোমার যদি ইচ্ছা হয় না ভাই আমি দ্বিতীয় সারিকে গুণ করবো, কোনো সমস্যা নাই, অথবা তৃতীয় সারিকে, যে কোনো একটা সারিকে গুণ করতে হবে, সবগুলাকে গুণ করা যাবে না। কলামের ক্ষেত্রেও সেম। ধরো 2 দিয়ে তুমি এই নির্ণায়কটাকে গুণ করবা, তুমি শুধুমাত্র প্রথম কলামকে গুণ করতে পারবা অথবা দ্বিতীয় অথবা তৃতীয়। এখানে তৃতীয় কলামকে গুণ করা হয়েছে। দেখো এই যে 2 একে 2, 2 একে 2, 7 দুগুণে 14। বাকিগুলা কিন্তু কোনো চেঞ্জ হবে না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এটাই ধর্ম। যদি বলতে পারো যে কেন সবগুলোকে গুণ করা হইলো না, সবগুলোকে গুণ করা হইলে নির্ণায়কের মান সেম হবে না। তুমি নির্ণায়কের মান বের করে দেখো,
তুমি আগে এই নির্ণয়টার মান বাইর করো, বাইর করে 2 দিয়ে গুণ করো, দেখবে এটার মান যত আসবে এটার মানও সেম আসবে। যদি সবগুলা ভুক্তিকে গুণ করে দাও তাহলে নির্ণয়কের মান সমান আসবে না। তুমি চেক করে দেখো, বিশ্বাস না হইলে যে কোনো একটা সারিকে গুণ করতে হবে অথবা যে কোনো একটা কলামকে। এবার উল্টা কাজ, এই ধর্মটার মধ্যে উল্টা কাজও করা যায়। ধরো ওয়েট, ধরো একটা নির্ণায়ক থেকে তুমি 2 কমন নিবা, ম্যাট্রিক্সে যদি কমন নেও সবগুলা ভুক্তি থেকে কমন নিতে হয়। আচ্ছা নির্ণায়কের বেলায় কমন নিতে কি করতে হবে বলো? মনে করো তোমার কাছে এইটা দেওয়া আছে, তুমি এখান থেকে এখানে আসবা, তাহলে শুধুমাত্র যে কোনো একটা সারি থেকে কমন নেওয়া যায়, তাই না? উল্টা জিনিসটা একটু দেখে রাখো, পরীক্ষায় তো এখান থেকেও এখানে লিখে রাখতে পারে, ধরো বাম পক্ষ থেকে ডান পক্ষতে যাওয়া লাগতে পারে, আবার কখনো কখনো ডান পক্ষ থেকেও বাম পক্ষে আসা লাগতে পারে। একটু দেখো যে গুণ করার ক্ষেত্রে গুণ করতেছে যে কোনো একটা সারিকে কিংবা যে কোনো একটা কলামকে, তাহলে কমন নেওয়ার সময় কি করব? যে কোনো একটা সারি থেকে ওই 2 কমন নেওয়া যায়, অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যায়। কথা বুঝছো? সবগুলা ভুক্তি থেকে কমন নেওয়া লাগে না। দাঁড়াও আমি একটা উদাহরণ দিই। ধরো ওয়েট, ধরো এরকম আছে, ধরো 2 4 6, তারপর ধরো 7 1 9 3 2 1। দেখো এখানে এই যে প্রথম সারি থেকে কত কমন নেওয়া যায় বলো? 2 কমন নেওয়া যায়। যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম থেকে তুমি একটা জিনিস কমন নিতে পারবা। সবগুলা ভুক্তি থেকে কমন নিতে হবে না, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম থেকে নেওয়া যাবে। তো দেখো শুধুমাত্র প্রথম কলাম থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে তুমি এটা কমন নিতে পারবা। বাকি সারিগুলোতে কি আছে দেখার দরকার নেই। 2 1 4 থেকে 2 কমন গেলে 2 এনে 3, তাহলে দেখো বাকিগুলো কি থাকবে? 7। বাকিগুলো যেমনি থাকবে, 7 1 9 3 2 1, বাকিগুলো যেমনি থাকবে। এই কথা বুঝছো? এই যে আমি কমন নিছি এখান থেকে, আমি শুধুমাত্র প্রথম সারি থেকেই কমন নিয়ে নিছি। উল্টা জিনিসটা কি বোঝা গেল? এই উল্টা জিনিসটা বোঝা গেছে? অবশ্যই গেছে। আরো কিছু উদাহরণ দিই। দেখো ওয়েট, একটু দেখো, লিখা লাগবে না, আগে দেখো। ধরো এই নির্ণয়টা তোমার কাছে আছে, বলো দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? দ্বিতীয় কলাম থেকে কি কমন নেওয়া যায়? 5 কমন নেওয়া যায়। তো তুমি 5 কমন নিতে পারবা। এই দেখো 5 কমন নিছি, শুধুমাত্র দ্বিতীয় কলামে চেঞ্জ হয়েছে, বাকিগুলা যেমনে ছিল অমনি আছে। দেখো দ্বিতীয় কলাম থেকে কমন নিয়ে নিছি। আবার এখানে দেখো দ্বিতীয় সারি থেকে 9 কমন যায়, তাহলে তুমি তৃতীয় সারি থেকে 9 কমন নিয়ে নিতে পারবা। বাকি ভুক্তিগুলো যেমনে ছিল অমনি থাকবে, ওইগুলোর কোনো পরিবর্তন হবে না। কথা কি বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? কে কে বুঝতেছো? এগুলো অনেক সহজ সহজ ধর্ম, একবার দেখলেই মনে থাকবে। একটু দেখতে থাকো, আগামী ক্লাসের আগে খালি ধর্মগুলো রিভিশন দিয়ে আসবা। ছোট্ট বন্ধুরা আজকে ক্লাসে ধর্মগুলো শেষ করে ফেলি, আগামী 2-3 ক্লাসে দেখবা নির্ণায়কের বাকি সকল ম্যাথ শেষ। খালি দেখতে থাকো, এই ধর্মগুলো এত সহজ, দেখতে দেখতেই মনে থাকবে, দেখতে দেখতেই মনে থাকবে। এবার রিডিং পড়ো, 6 নাম্বার ধর্মটা রিডিং পড়ো। কোন নির্ণায়কের যে কোনো, এখানে কিন্তু যে কোনো পাশাপাশি বলা নাই, যে কোনো সারি বা কলামের সাথে অন্য যে কোনো সারি বা কলাম যোগ কিংবা বিয়োগ করা যাবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। দেখো কি বলছে, কোন একটা নির্ণায়কের যে কোনো সারির সাথে অন্য সারি, দেখো সারির সাথে সারি, কলামের সাথে কলাম। শোনো এই জিনিসটা কিন্তু আবার উল্টা পাল্টা করো না। এখানে দেখো, এখানে বলছে সারি বা কলাম, এখানেও সারি বা কলাম, মানে কিন্তু সারির সাথে সারি, কলামের সাথে কলামের সম্পর্ক। তো তোমাকে বলছে কোন একটা নির্ণায়কের যে কোনো সারির সাথে অন্য একটা সারি যোগ কিংবা বিয়োগ করা যাবে, আবার যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম যোগ কিংবা বিয়োগ করা যাবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। দেখো নির্ণায়ক কি বলছিলাম, আলুর মতো, সে যেই তরকারিতেই ছেড়ে দেও তার কোনো সমস্যা নাই, সে সবকিছু মেনে নিচ্ছে। আবার কথা শোনো, আমার কথা শোনো মনোযোগ দিয়ে। কোন নির্ণায়কের যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, এতে মানের কোনো চেঞ্জ হবে না। কথা বুঝছো? আবার শোনো, যে কোনো সারির সাথে যে কোনো সারি যোগ কিংবা বিয়োগ করা যাবে, যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম যোগ কিংবা বিয়োগ করা যাবে, এতে মানের কোনো চেঞ্জ হবে না। এখন দেখো ওয়েট, ধরো এই যে একটা নির্ণায়ক, আমার ইচ্ছা হয়েছে, মানুষের তো কত ইচ্ছাই হয়, দেখো আমার ইচ্ছা হয়েছে, কি ইচ্ছা হয়েছে, যে 1 নাম্বার সারির সাথে
এই 2 নাম্বার সারিকে আইনা যোগ করে দিব। দেখো নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমি এটা পারবো না। দেখো ওয়েট, এই দেখো এই 2 নাম্বার সারিকে আইনা 1 নাম্বার সারি যোগ করে দেবো। দেখো ওয়েট, নির্ণায়কের ধর্ম আমাকে বলতেছে যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি আইনা যোগ করা যাবে কিংবা বিয়োগও করা যাবে। দেখো ওয়েট, এই দেখো, তা আমার ইচ্ছা হয়েছে যে 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারির আইনা যোগ করে দেবো। তা দেখো এই যে A1 এর সাথে A2 যোগ হয়ে গেছে, B1 এর সাথে B2 যোগ হয়ে গেছে, C1 এর সাথে C2 যোগ হয়ে গেছে, আর বাকি 2টা সারি যেমনি ছিল অমনি আছে। এটা করা যাবে, কোনো সমস্যা নাই। এই দেখো কোনো সমস্যা নাই, জাস্ট এটা সাইড নোট দিলেই হবে। দেখো এখানে বক্স দরকার নাই, আমি তোমাকে বলি আমি করছিটা কি। দেখো ওয়েট, শোনো খালি দেখতে থাকো। আমি কি করছি, 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি আইনা যোগ করে দিচ্ছি। A1 এর সাথে A2 যোগ হয়ে গেছে, B1 এর সাথে B2 যোগ হয়ে গেছে, C1 এর সাথে C2 যোগ হয়ে গেছে। 2 নাম্বার সারি 3 নাম্বার সারি যেমনি ছিল অমনি আছে। তো এইটা করা যাবে, যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি আইনা যোগও করা যাবে, বিয়োগও করা যাবে, যেটা খুশি। তুমি চাইলে যোগও করতে পারো অথবা চাইলে এখানে বিয়োগও করতে পারো। এতে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে। এটার মান যত এটার মানও সেমই থাকবে। একটু ওয়েট, এবার সাইড নোটটা দেখো। সাইড নোটটা কি বলছে? সাইড নোটটা বলতেছে দেখো তুমি কত নাম্বার সারিটা পরিবর্তন করছো বলো। এই বলো, আগের নির্ণায়ক থেকে পরের নির্ণায়কে কোন সারিটা পরিবর্তিত হয়েছে? 1 নাম্বার সারিটা না? যেই সারিটা পরিবর্তন হয়েছে আর মানে সারি, দেখো R1, এই যে R1 প্রাইম। R1 প্রাইম মানে হচ্ছে যার উপর প্রাইম সেটা পরিবর্তিত হয়েছে। এগুলা কিন্তু রিটার্নে সাইড নোট দিতে হবে। একটু দেখো, 1 নাম্বার সারিটা পরিবর্তন হয়েছে, তাহলে R1 প্রাইম কি পরিবর্তন হয়েছে? 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করে দিছি। এই দেখো 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করে দিছি। এবার ধরো আরেকটা জিনিস দেখাই। ধরো যোগ না করে যদি বিয়োগ করতাম, ধরো যোগ না করে যদি বিয়োগ করতাম কি হইতো? যোগ না করে যদি বিয়োগ করতাম, ধরো এই যে এটা সমান, ধরো এখানে লিখতেছি। ওয়েট, অন্য একটা করি। ধরো A1 B1 C1, ধরো A2 থেকে A3 বিয়োগ। আচ্ছা আচ্ছা তোমরা বইলো তো এখানে সাইড নোটটা কি হবে? দাঁড়াও দেখি আমি করে দিই। B2 মাইনাস B3। আচ্ছা আমি আগে লিখতেছি C2 মাইনাস C3, তোমরা বলবা সাইড নোটটা কি হবে? A3 B3 C3। হ্যাঁ এটাও করা যাবে। দেখো নির্ণায়কের ধর্ম আমাকে এটাও অ্যালাউ করে। তোমরা বলো সাইড নোটটা কি হবে, দেখি কয়জন পারে। সাইড নোটটা কি হবে? হ্যাঁ ভেরি গুড, এই তো তোমরা বুঝতে। দেখো পরিবর্তন করছি কত নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। তাহলে R2 প্রাইম, যেই সারিতে পরিবর্তন হয়েছে সেটার উপর প্রাইম, R2 প্রাইম। কি পরিবর্তন হয়েছে? 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করছি। দেখো এই দেখো A2 থেকে A3 বিয়োগ হয়েছে, B2 থেকে B3 বিয়োগ হয়েছে, C2 থেকে C3 বিয়োগ হয়েছে, মানে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করছি। এই বুঝছো সাইড নোটের ঘটনাটা? কে কে বুঝছো বলো? ভাইয়া নির্ণায়কে যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ কিংবা বিয়োগ করা যাবে, এতে ওই নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। ওই নির্ণায়কের মানে কোনো চেঞ্জ হবে না। জাস্ট সাইড নোট দিতে হবে, যেই সারিতে চেঞ্জ করছি, আর মানে সারি, আর এর বেলায় সারির বেলায় লিখবো আর দিয়ে, আর কলামের বেলায় লিখবো সি দিয়ে। 2 নাম্বার সারিতে চেঞ্জ হয়েছে, এই জন্য R2 প্রাইম। প্রাইম মানে ওই সারিতে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করছি, শেষ। এই সেম কাজটা কলামের ক্ষেত্রেও করা যাবে, সেম কাজটা কলামের ক্ষেত্রেও করা যাবে। এই যে দেখো, এই যে দেখো সেম কাজটা কলামের ক্ষেত্রে। দেখো 1 নাম্বার কলামের সাথে এই দেখো 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করছি। আচ্ছা বলো তো এটা সাইড নোটটা বুঝছো কিনা? দেখো ভাই তুমি যে কোনো সারির সাথে যে কোনো সারি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। যে কোনো কলামের সাথে যে কোনো কলাম যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। দেখো এই যে 1 নাম্বার কলামটা চেঞ্জ হয়েছে। দেখো 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম কিন্তু চেঞ্জ হয়নি। 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম আগে যা ছিল তাই আছে, শুধু চেঞ্জ হয়েছে প্রথম কলাম। তাহলে C1 প্রাইম 1 নাম্বার কলামে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? দেখো 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ হয়েছে। দেখো এই যে 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ হয়েছে। এই ঘটনা বুঝছো? আমি আবার বলতেছি শোনো, যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম যোগ করা যাবে, বিয়োগ করা যাবে। যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ করা যাবে, বিয়োগ করা যাবে। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। বুঝছো?
ওকে ফাইন। এখানে কিন্তু সাইড নোটগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সাইড নোটগুলো কিন্তু লিখতে হবে রিটেন। একটু বলো, ওয়েট দাঁড়াও, আরে এখানে তো উত্তরগুলো আগে থেকে লিখা। আচ্ছা একটা জিনিস, তুমি এটা দেখো, দেখে বলো এটা বুঝছো কিনা যে সাইড নোটটা কেন এটা হয়েছে। একটু দেখো, ওয়েট, প্রথমটা আগে দেখো, বলো তো সাইড নোটটা কেমনে হয়েছে বুঝছো কিনা। এই ধর্মগুলো মনে থাকবে, সাইড নোটগুলো ইম্পর্টেন্ট। দেখো সাইড নোটটা কি বলতেছে, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হয়েছে, তার মানে পরিবর্তন হয়েছে শুধু 1 নাম্বার সারিতে। দেখো ওয়েট, তাহলে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ নাই কিন্তু। দেখো ওয়েট, এই দেখো এই দুটো যেমনে ছিল অমনি থাকবে। ভাই R1 প্রাইম মানে হচ্ছে শুধুমাত্র 1 নাম্বার সারিতে চেঞ্জ হয়েছে, তার মানে 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ হবে না। আর প্রথম সারিতে কি চেঞ্জ হয়েছে, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হয়েছে। দেখো এই দেখো, 1 এর সাথে 9 যোগ হবে 10, 2 এর সাথে 1 যোগ হবে 3, 1 এর সাথে 2 যোগ হবে 3। এই বলো তো কে কে বুঝছো, বাকিগুলাও বলো। একটু দেখো সাইড নোটগুলো কে কে বুঝতেছো, একটু দেখো, নিজে নিজে ট্রাই করো। দেখো দাঁড়াই থাকি আমি দাঁড়াই থাকি, একটু দেখো। দেখো এখানে R1 এর উপরে প্রাইম মানে শুধু 1 নাম্বার সারি চেঞ্জ হয়েছে, এখানে R3 এর উপর প্রাইম মানে শুধু 3 নাম্বার সারি চেঞ্জ হয়েছে, এখানে R2 এর উপর প্রাইম মানে শুধু 2 নাম্বার সারি চেঞ্জ হয়েছে। এখানে 3 নাম্বার সারিতে কি চেঞ্জ হয়েছে, 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করা হয়েছে। বিয়োগ করো, 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করা হয়েছে, করো। আর এখানে কি করা হয়েছে, 2 নাম্বার সারিতে চেঞ্জ করা হয়েছে। কি চেঞ্জ করা হয়েছে, 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি দুইটাই যোগ করা হয়েছে। দেখো 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি দুইটা যোগ করা হয়েছে। ভাই তুমি 2টা সারি, 3টা সারি, 4টা সারি যতগুলো আছে সবই যোগ করতে পারো, চাইলে বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এটা দেখো চেঞ্জ হয়েছে কোথায়, 2 নাম্বার সারিতে। এই যে 2 নাম্বার সারিতে কি চেঞ্জ হয়েছে, 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি যোগ হবে। তাহলে দেখো হয়েছে 4 এর সাথে 1 যোগ হবে, 9 যোগ হবে, তাহলে 4 আর 9 5 আর 9 14, 3 এর সাথে 2 আর 1 যোগ হবে, তাহলে 6, 7 এর সাথে 1 যোগ হলে 8 আর 2 এ 10, শেষ। বুঝেছো? শোনো আজকে ক্লাসে কোনো ম্যাথ করবো না, খালি ধর্মগুলো আগামী ক্লাসের আগে একটু রিভিশন দিয়ে আসবা। এই ধর্মগুলো কি আওলা ঝাওলা লাগতেছে মাথায়, সহজ তো ভাই। নির্ণায়কের যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ বিয়োগ করা যায়, যে কোনো কলমের সাথে অন্য যে কোনো কলম যোগ বিয়োগ করা যায়, এতে নির্ণায়কের মানে কোনো চেঞ্জ হয় না। মনে থাকবে আরেকটা ধর্ম আছে, আরেকটা ধর্ম শেষ করে দিই। হ্যাঁ আরেকটা ধর্ম শেষ, 7 নম্বর ধর্মটা দেখো। ওয়েট, একটু ঠান্ডা মাথায় দেখো, ওয়েট, কিছু লেখো না। দেখো এই নির্ণায়কটার 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম কি সিঙ্গেল সিঙ্গেল আছে না, তো এরা 2 বন্ধু সিঙ্গেল, আর 1 নাম্বার কলাম কি কাপল। দেখো ওয়েট, 2 নাম্বার কলামও সিঙ্গেল, 3 নাম্বার কলামও সিঙ্গেল সিঙ্গেল, 1 নাম্বার কলামে দেখো 2টা জিনিস যোগ আকারে আছে, তো এরা 2জন সিঙ্গেল, এরা কি চাইবে, এদের রিলেশন ভাঙা দিতে। তোমরা কি বলো, ধরো 2 বন্ধু সিঙ্গেল, আরেক বন্ধু রিলেশনশিপে চলে গেছে, তো এই 2 বন্ধু কি চাইবে যে এই রিলেশনটা ভাঙি। বাংলাদেশের মানুষ তো এরকম কুটনামি করে, তাই না, জন্মগত ভাবেই। তো এখন কেমনে ভাঙবে, তারা প্ল্যান করলো যে আমরা যেমনি আছি এমনি আছে, আমরা তো আগে থেকে সিঙ্গেল ভাই, আমরা তো জন্মগতই সিঙ্গেল, তো আমরা আগেও সিঙ্গেল পরেও সিঙ্গেল, তা এদেরকে ভাঙবো। এদেরকে আগে একটা নির্ণয়কে লিখবো, দেখো A1 A2 A3, A1 A2 A3, আর একটাতে লিখবো α1 α2 α3। দেখো ভাঙা দিচ্ছে, এই যে ভাঙা দিচ্ছে, মাঝখানে প্লাস, এই দেখো মাঝখানে সবগুলো যে প্লাস আছে এখানে প্লাস দিছি। কথা বুঝছো? একটু শোনো, যখন তোমরা দেখবা যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা সারি কিংবা কোনো একটা কলাম ডাবল মানে কাপল আকারে আছে, 2টা জিনিস যোগ আকারে বা বিয়োগ আকারে আছে, শোনো এখানে যদি যোগ থাকে যোগ দিবা, বিয়োগ থাকলে বিয়োগ দিবা। তখন খেয়াল করে দেখো, যেই 2টা কলাম সিঙ্গেল আছে এদেরকে 2 বার, মাঝখানে দেখো সবগুলো যোগ আছে না, যোগ দিবা, যোগ দিয়ে আগে একবার লিখবা আরেকবার লিখবা, তারপর 2টা নির্ণায়ক, দেখো 2টা নির্ণায়ক আলাদা আলাদা হয়েছে না, একটা নির্ণায়কে লিখবা প্রথম ভুক্তিগুলা A1 A2 A3, A1 A2 A3, আরেকটাতে লিখবা পরের গুলা α1 α2 α3, শেষ। এটা কলামের বেলায়ও করা যাবে, সারির বেলায়ও করা যাবে। দেখো এই যে সারি, দেখো প্রথম সারিতে ভুক্তিগুলো দেখো কাপল আকারে আছে, দ্বিতীয় সারিও সিঙ্গেল, তৃতীয় সারিও সিঙ্গেল, তো দেখো দ্বিতীয় সারি যেমনি ছিল অমনি থাকবে, তৃতীয় সারি যেমনি ছিল অমনি থাকবে। দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার সারি আগে যেমনি ছিল পরে এমনি থাকবে, কোনো চেঞ্জ হবে না। যা চেঞ্জ হবে, একটা নির্ণায়কে যাবে A1 A2 A3, এই যে A1 A2 A3,
আর একটা নির্ণয় হয়ে যাবে আলফা 1 আলফা 2 আলফা 3 শেষ। কথা বুঝছো? একটা উদাহরণ দিচ্ছি, এই যে উদাহরণ এখানে আছে। এমনি মনে থাকবে ভাইয়া, তুমি খালি মনে রাখবা যে কোনো ধরো দুইটা সারিতে বা দুইটা কলাম সিঙ্গেল আছে, আর একটা সারি বা একটা কলাম কাপল আছে, ওটা ভাঙিয়ে দিবা, ভাঙিয়ে দুইটা নির্ণায়ক বানিয়ে ফেলবা। কয়টা নির্ণায়ক হয়ে যাবে? দুইটা নির্ণায়ক। তো এখানে সবগুলো প্লাস আছে, তাহলে প্লাস হবে, সবগুলো মাইনাস থাকলে মাইনাস হইতো। এবার এই যে উদাহরণটা দেখো, ওয়েট একটু দেখো, খুবই সহজ। এই যে দেখো দুইটা কলাম আছে সিঙ্গেল, দুইটা কলাম সিঙ্গেল, শুধুমাত্র একটা কলাম কি কাপল। তাহলে এই সিঙ্গেল গুলো কি করবে? এই কাপলটাকে ভাঙবে কেমনে? এই সিঙ্গেল গুলো যেমনি আছে এমনি দুইবার লিখে ফেলবা। দেখো সিঙ্গেল যে কলামগুলো আছে 4 3 3 1 8 9 দুইবার লিখে ফেলো। তারপরে একটা নির্ণয়কে লিখবা এই যে 6 5 1, দেখো এই যে 6 5 1, আর একটাতে নিবা পরের গুলো 3 1 1। কথা বুঝছো? বলো বলো বলো, কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? শেষ, কে কে বুঝছো? একটা উদাহরণ দিয়ে দিই, ধরো আর একটা উদাহরণ দিয়ে দিই। এই তোমার বিশ্বাস না হইলে তুমি এই নির্ণয়টার মান বের করো, তো এখানে কত হবে? 9 6 2। এই নির্ণয়টার মান বের করো, তারপর এই দুইটা নির্ণায়কের মান বের করে যোগ করো, দেখবা সমানই আসছে। লাস্ট আরেকটা লিখে দিই, ধরো যদি এরকম হয়, ধরো ধরো 9 7 8 5 2 1 6 3 2। ধরো ওয়েট, এখন তোমার যদি ইচ্ছা হয়, মানুষের তো কত কিছু ইচ্ছা হয়, মানুষের কত কিছু ইচ্ছা হয়, তাই না? ওকে ফাইন। ধরো তোমার যদি ইচ্ছা হয় যে এটাকে তুমি এমনি লিখবা, ধরো ইচ্ছা হলো যে ভাই আমি 6 কে লিখবো 5 যোগ 4, কোনো অসুবিধা আছে? আমি কি তোমাকে আটকাতে পারবো বলো? 7 কে লিখবো ধরো 3 যোগ 4, 8 কে লিখবো ধরো 6 যোগ 2। তোমার যদি এটা লিখতে ইচ্ছা হয়, আমি কি তোমাকে থামাইতে পারবো বলো? আমার কোনো অধিকার আছে তোমার থামানোর? তোমার যদি ইচ্ছা হয় যে আমি এইটাই করবো, এবার দেখি কে আমাকে আটকায়, মানবাধিকার আমার, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা নাই। এইবার এই যে দেখো সিঙ্গেল, যতক্ষণ এইভাবে ছিল এদের কিন্তু মনে কষ্ট ছিল না, এরা ভাবতেছিল আমরাও সিঙ্গেল এও সিঙ্গেল। এখন তো এই সর্বনাশ করছে, কাপড় হয়ে গেছে দাঁড়া। এখন এরা কি করবে দেখো, যে এই দুইটা আগে আলাদা দুইটা কলাম আগে নিয়ে লিখে নি। দেখো এই যে 5 6 2 3, 5 6 2 3 1 2, এই দুইটা কলাম লিখে ফেলছি। দেখো 5 6 2 3 1 2 লিখে ফেলছি। দেখো 5 2 1 6 3 2 6 3 2। এবার আগে ধরো লেখো যে এই কালে দেখি 5 3 6, 5 3 6, তারপরে 4 4 2 শেষ। কথা বুঝছো? কথা বুঝছো? গুড গুড গুড। আচ্ছা এইবার তোমাদের মধ্যেই কয়েকজন আছে যে এইভাবে চিন্তা করতেছো, ভাই আমি যদি এটা মাইনাস দিয়ে লিখি কিভাবে কাজ করো না কেন? হ্যাঁ দেখো, কয়েকজনের মনে এইটা একটা উস্কানি লাগতেছে না এরকম বলো যে ভাই এখানে তো কত ছিল? 8 ছিল। এই 8 ছিল না, না কত ছিল? 7 ছিল, সরি 7 ছিল। যদি আমি 7 কে এইভাবে লিখি 8 - 1 হইতে পারে না? ধরো এখানে লিখি 7 ছিল, 7। আচ্ছা ভাই আমি যদি 7 কে এইভাবে লিখি 8 - 1 কোনো সমস্যা আছে? 8 - 1 কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। তাহলে আমি মাঝখানে লিখছি প্লাস, ঠিক আছে কোনো সমস্যা নাই। তাহলে এখানে প্রথমটাতে 3 এর জায়গায় হবে 8, এখানে হবে 8। বলো তো এখানে কত হবে? এখানে কত হবে বলো? -1 হবে না? বুঝছো? এগুলো তো বাংলা জিনিস ভাই, -1। শোনো এই সূত্রটা লেখার সময় অলওয়েজ প্লাস দিয়ে লেখা হয়। এই যে যখন এটা সূত্র লিখবা অলওয়েজ প্লাস দিয়ে লেখা হয় আর কি। কিন্তু যদি এখানে -1 থাকে তাহলে তো তুমি অবশ্যই -1 বসাবে এখানে। বুঝছো কথা? যে প্রথমে লিখলা 5 8 6, পরেরটা কত হবে 4, এটা কিন্তু -1 2 বাংলা ব্যাপার। যদি এখানে +4 না থেকে -4 হইতো তাহলে এখানে লিখতে -4, যদি এখানে +2 না -2 তাহলে -2।
আর যদি সবগুলাই মাইনাস হইতো, ধরো এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে একবারে একদম সামনে মাইনাস লিখে ফেললাম, তাহলে বারবার মাইনাস লিখে লাগলো না, সামনে মাইনাস লিখে ফেললাম, শেষ। বুঝছো ব্যাপারটা? ওকে, যদি এরকম হয়, ধরো আমি লিখে দিই, ধরো এরকম যে ব্যাপারটা, ধরো এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে কথা হয়, তারা এটা চেঞ্জ করে দিই, তাহলে 5 থেকে 4 গেলে ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল নাম্বার 1 সাকিব খান। 6 থেকে 2 গেলে 4, তাহলে ধরো সবগুলা মাইনাস, তাহলে প্রত্যেকবার মাইনাস না লিখে একদম সামনে মাইনাস লিখে ফেলো। তো সামনে মাইনাস লিখলে আর এখানে মাইনাস লিখতে হবে না, শেষ। কথা বুঝছো? এই যে দেখো, তাহলে 5 8 6, যেহেতু সবগুলা মাইনাস, তাহলে তুমি এখানে প্লাস দিলে সবগুলা মাইনাস হবে, তার চাইতে মাইনাসটা কমন নিয়ে ফেলে একবারে মাঝখানে মাইনাস, তারপরে 4 1 2। এই বুঝছো? ওকে, ফাইন ফাইন ফাইন। তো সবগুলা ধর্ম, 7টা ধর্ম কে কে বুঝছো বলো? এই 7টা ধর্ম যারা যারা বুঝতে পেরেছো, আগামী ক্লাসের ম্যাথগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকে আমাদের নির্ণায়কের 6 নম্বর ক্লাস ছিল, আর 3 ক্লাস লাগবে, 9 ক্লাসে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিন্তু 2/3 কমপ্লিট করে ফেলেছি, আর 3 ক্লাস নিলেই ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। তো আজকে ক্লাস পর্যন্ত যা যা পড়াইছি সবাই কি ভালো মতো বুঝতে পারছো? একটু বলো। তো আগামী ক্লাস শুক্রবারে ক্লাসটা বিকাল 3টায়। তোমরা কি রুটিন দেখছো? ভাইয়া শুক্রবারে কিন্তু রাত 10টায় তোমাদের ফিজিক্স ক্লাস আছে, এই জন্যে শুক্রবারের ম্যাথ ক্লাসটা কিন্তু বিকাল 3টায় দিছি। আগামী সপ্তাহ থেকে কিন্তু তোমাদের সপ্তাহে 4টা করে ক্লাস হবে। এই সপ্তাহ থেকে 4টা হইতো, সোমবারে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের কারণে ক্লাসটা অফ ছিল। তো তোমাদের কিন্তু সপ্তাহে 4টা করে ক্লাস হবে, শনি সোম বুধ শুক্র। তো শনি সোম বুধ রাত 10টায় থাকবে, আর শুক্রবারে ম্যাথ সাইকেলে ক্লাসটা থাকবে বিকাল 3টায়, কারণ রাতে তো ফিজিক্সে ক্লাসও থাকবে, তো একই টাইমে 2টা পড়ে যাবে, এই জন্য আমরা বিকাল 3টায় নিব। তো একটু কথা বলে যাও, যাওয়ার আগে বলে যাও যে শুক্রবারে ক্লাসের আগে এই নির্ণায়কের 7টা ধর্ম ভালো মতো রিভিশন দিয়ে আসবে কে কে? ভাইয়া এই 7টা ধর্ম যদি মাথায় না থাকে তাহলে কিন্তু ম্যাথ বুঝতে অসুবিধা হবে। আমি আবার বলতেছি, এই ধর্মগুলো যদি মাথায় থাকে ম্যাথ বোঝানো দায়িত্ব আমার, আর ধর্মগুলো যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু ম্যাথ বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। তো আগামী ক্লাসের আগে ধর্মগুলো অবশ্যই ভালো মতো রিভিশন দিয়ে আসবে। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে শুক্রবার বিকাল 3টায়। মনে রাখো যে শুক্রবারের ক্লাসটা কিন্তু বিকাল 3টায়, কেউ আবার রাত 10টায় এসে বসে থাকো না। তো দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।